ইরার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির পরিচিত মুখ, তারই সিনিয়র বখাটে রায়ান হক। সকলে হাঁ করে সেই দৃশ্য গিলে খাচ্ছে। ফ্ল্যাশব্যাক। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভিড়ের ভেতরে দাঁড়িয়েছিল ইরা নাহার। আজ তার ভার্সিটির প্রথম দিন। সে একজোড়া পুরনো স্যান্ডেল, মলিন ব্যাকপ্যাক, খুবই সাধারণ একটা জামা পরে আছে। ইরা গরিবের মেয়ে, গ্রামের বাড়ি নোয়াখালীর এক কোনায়। বাবা নেই, মায়ের সেলাই আর ইরার টিউশন করেই সংসার চলে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা তার কাছে স্বপ্নের মতো, আবার ভয়ের মতো। আজ প্রথম দিন, প্রথম ক্লাস, হাত পা কাঁপছে। গেটের ভেতরে ঢুকতে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। একটা শক্ত বুক কালো জ্যাকেটেরটা আঁকড়ে ধরতে গিয়েও শেষ রক্ষা না করতে পারলে না। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ইরা পড়ে গেল সামনের দিকে। সে বুঝে ওঠার আগেই ঠোঁটের উপরে নরম এক স্পর্শ। 1 সেকেন্ড, হয়তোবা তারও কম, কিন্তু পুরো ক্যাম্পাস যেন থমকে গেল। রায়ান হক, এই নামটা ক্যাম্পাসে ফিসফিস করে উচ্চারিত হয়। সিনিয়র বখাটে অ্যাসোসিয়েশনের মাথা, যাকে সবাই ভয় পায়, আবার অনেকে অনুসরণও করে। তার পাশে সবসময় থাকে তার চামচা তামিম আর জুবাইর। বর্তমান। রায়ান এক পা পিছিয়ে নিল, চোখে বিরক্তি, ঠোঁটে তাচ্ছিল্য। দেখে হাঁটা যায় না? এরা কথা বলতে পারল না, গলার ভেতরে শব্দ আটকে গেল। চারপাশে হাসি, মোবাইল উঠছে, কেউ কেউ ভিডিও করছে। ওরে ফ্রেশার তো দেখি সিনেমা বানিয়ে ফেললো। তামিম হেসে উঠল। রায়ান আর কিছুই বলল না, কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। তার পেছনে চামচারা, যেন কিছুই ঘটেনি। কিন্তু ইরার পৃথিবীটা তখন ভেঙে পড়েছে। কেউ ফিসফিস করছে, এসে মনে হচ্ছে গ্রামের গায়ে অ্যাটেনশন নিতে চাই, সিনিয়রদের সাথে লেগে পড়লো প্রথম দিনেই। ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে জল। সে জানে না কিভাবে ক্ষমা চাইবে, বা আদৌ দরকার ছিল কি না। আর এখানে তার দোষ কোথায়? সবাই এইভাবে বলছে কেন? কান্নায় বুক ভারী হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি বাড়ছে না। তার বান্ধবী মিথিলা ভিড়ের ভিতর থেকেই একসাথে দৌড়ে আসে, ইরাকে জড়িয়ে ধরে। ইরা, তুই ঠিক আছিস? ইরা শুধু মাথা নাড়ে। মিথিলা ওকে সবার ভেতর থেকে সরিয়ে নিয়ে আসে। ভাই, তুই কাকে চুমা দিয়েছিস জানিস? কলেজের সব থেকে পপুলার পার্সনকে, 1 নম্বরের জাউরা কোয়ালিটির নাকি ছেলেটা। মিথিলার কথা শুনে ইরা আরও ঘাবড়ে গেল, আরও জোরে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে মিথিলা এবারে কপাল চাপড়ালো। ওরে আমার নেকুরানি, আর কান্না করিও না, কিচ্ছু হবে না, টেনশন লইও না, আরে আছি তো তোর কাছে আমি। বলেই মিথিলা ওকে বোঝাতে বোঝাতে ক্লাসরুমে নিয়ে গেল। ক্লাসে বসে ইরা কিছুই বুঝতে পারে না। বোর্ডের লেখা ঝাপসা, মাথার ভেতরে শুধু সেই 1 সেকেন্ড। ব্রেকে খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। পুরো কলেজ জানে। ফেসবুক গ্রুপে পোস্ট, ফ্রেশার ভার্সেস সিনিয়র, আজকের কিস সিন। ইরা ক্যান্টিনের দিকে যাচ্ছিল মিছিলের সাথে। হঠাৎ করে চারিদিকের কথা কানে আসতে ইরা সোজা দৌড়ে ওয়াশরুমে ঢুকে শব্দ করে কাঁদে। সামনে গিয়ে বেসিন থেকে পানি নিয়ে ইরা নিজের ঠোঁট ঘষতে থাকে। এদিকে মিথিলা ওকে বারবার ডাকছে। ইরা দরজা না খুলে অনবরত নিজের কাজে ব্যস্ত। একটু ঠোঁট ঘষার ফলে ঠোঁট একদম লাল টুকটুকে হয়ে গেছে, আর একটু ঘষলেই রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা করে ফেলেছে। ক্লাস শেষ হওয়ার আগেই সে বেরিয়ে যায়। মেসে ফেরবার রাস্তা যেন শেষ হয় না। মেসটা পুরনো, 4 জনের রুম। এরা নিজের বিছানায় মুখ গুঁজে কাঁদে। অন্যদিকে রায়ান অ্যাসোসিয়েশনের মিটিং শেষে বেরিয়ে যায়। কারো কথা তার কানে ঢোকে না, তার কাছে এসব নতুন না। ভাই, ব্যাপারটা তো ভাইরাল। রায়ান কাঁধ ঝাঁকায়। ফালতু, কাল সবাই ভুলে যাবে। সে জানে না এরার জীবনে আজকের দিনটা চিরকালের মতো দাগ হয়ে রইল। রাত গভীর হয়। এরা ফোনে মায়ের সাথে কথা বলে। মাকে কিছু জানাতে চায় না, তাই অনেক কষ্টে নিজের কান্না লুকিয়ে কথা বলে। ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? আরও টুকিটাকি কথা বলে রেখে দেয়। রাতটা এরার জন্য শেষই হতে চায় না। ফোন রেখে দেওয়ার পরেই বুকের ভিতরে জমে থাকা কান্নাটা আর আটকে রাখতে পারে না। বালিশে মুখ গুজিয়ে শব্দহীনভাবে কাঁদে সে। মায়ের কণ্ঠে যে চিন্তা রাত ছিল সেটুকুও সে নিতে পারেনি, তাই নিজের ভাঙনটা লুকিয়েই কথা বলেছে। ক্যাম্পাসে মেন ফাইল আগুন ছড়াতে শুরু করেছে। ইরার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে হাজারটা গল্প, যেগুলোর কোনোটাই সে বলেনি, করেনি, জানেও না।
গুজবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কোনো দায় নেই, অথচ ওটাই সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। পরদিন সকালে ক্লাসে ঢুকতে ইরা টের পায় আগের সেই স্বাভাবিক চোখগুলো আজ কেমন প্রশ্নবোধক। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু ফিসফাস সব সে শুনতে পাচ্ছে। ইরা মাথা নিচু করে বেঞ্চের এক কোণায় বসে আছে, ব্যাগটা শক্ত করে জড়িয়ে ধরে। চোখের নিচে কালচে ছাপ, ঠোঁট এখনও লালচে। বারবার মনে হচ্ছে সবাই তাকিয়ে আছে, কেউ কিছুই বলছে না, কিন্তু দৃষ্টিগুলো কথা বলছে। হঠাৎ পাশে এসে কেউ বসে পড়ে। এই কি অবস্থা তোর? বলেই মিথিলা ইরার দিকে তাকায়। ইরা ধীরে মুখ তোলে, চোখের পানি জমে আছে, যেন একটু নড়লেই গড়িয়ে পড়বে। সেই মুখটা দেখে মিথিলার বুকের ভেতরটা কেমন করে ওঠে। এই পাগলি, কাঁদছিস কেন? বাদ দে, কলেজে এরকম খবর ঘটেই থাকে প্রায়, তুই জানিস না? 2 দিন পর ঠিক হয়ে যায় সবার সব কিছু ভুলে যাবে। ওরা তো শুধু ট্রেন্ড খোঁজে। ইরা কিছু বলতে পারে না, শুধু ঠোঁট কামড়ে ধরে। মাথার ভেতরে গতকালের সব কথা ঘুরছে। মিথিলা একটু কাছে সরে আসে। শোন, একাধারে তো তোর আর ওর দুজনেরই ভুল আছে। দুর্ঘটনা ছিল, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো রায়ান ভাই অনেক পপুলার খুব। ওনার নামে এমন গুজব ছড়াচ্ছে, উনি নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবেন। কিন্তু উনি তো কিছুই করেননি। উনি তো জানেনই, কানে গেছে সব। মিথিলা একটু ভাবে, তারপরে হঠাৎ বলে, একটা কাজ করি, চল ওনার সাথে কথা বলি। ইরার চোখ বড় হয়ে যায়। দেখা করা ঠিক হবে? কেন হবে না? উনি তো সিনিয়র, সবাই ওনাকে চেনে। আর সবাই আম- আমি গেলে আরো কথা হবে। একবার কথা বললেই বা কি হবে শুনি? এমনিতেই তো কথা হচ্ছে, অন্তত নিজের কথাটা বলতে পারবি, কোনো একটা সমাধান পাওয়া যেতে পারে। ক্লাস শেষ হওয়ার পর দুজন বের হয়। ইরার পা ভারী লাগে। খোঁজ নিয়ে জানতে পায় রায়ানকে এখন ক্যান্টিনে গেলেই পাবে, তাই সেই দিকেই হাঁটা ধরে। ইরার বুকের ভিতরটা টান টান হয়ে আছে। ক্যান্টিনের একপাশে বসে আছে রায়ান, চারপাশে তার লোকজন। সবাই হাসাহাসি করছে, চা আর সিগারেট খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। তামিম আর জুবাইর সামনে বসে আছে। ইরা দূর থেকেই দেখে কালো শার্ট, হাত গুটিয়ে বসা, চোখে সেই আগের মতো উদাস ভাব। মিথিলা এগিয়ে যায়। ভাইয়া, একটু কথা বলতাম। জুবাইর চোখ তুলে তাকায়। কার সাথে? রায়ান ভাইয়ের সাথে। তামিম হেসে ওঠে। আগে বল কি দরকার, ভাই ব্যস্ত। মিথিলার কথা শুনে বিরক্ত হয়, সাথে প্রচুর রাগও লাগে। এত পয়চার কেন? এটা কোনো দরকার না হলে এমনি এসেছে। 2টা মেয়ে তাদের কাছে, বলদের দল। নিজেকে সামলে নিয়ে মিথিলা বলে উঠল, ব্যক্তিগত কথা। জুবাইয়ের ভ্রুজোড়া কুচকিয়ে চোখ ছোট ছোট করে মিথিলার দিকে তাকিয়ে বলল, ব্যক্তিগত হলে আমার সাথেই বলো। তামিম কথাটা বলতেই মিথিলা এক ধাপ এগিয়ে আসে, চোখে মুখে স্পষ্ট বিরক্তি। এইভাবে কথা বলার কারটা কি? আমরা কোনো অপরাধ করতে আসিনি। অপরাধ না করলেও এখানে ঢুকতে হলে কারণ লাগে, সবাইকে ঢুকতে দিন আমরা। মিথিলার ভেতরের রাগটা আর চাপা থাকে না, এতক্ষণ নিজেকে সামলেছে। ক্যান্টিনে আসতে আবার আপনাদের অনুমতি লাগবে নাকি? কারণ তো বললাম, ব্যক্তিগত কথা। শুনতে না চাইলে সোজা করে বলেন। ব্যক্তিগত কথা এখানে হয় না আপু, এখানে সবই ভাইয়ের ব্যাপার। কথাটা শেষ হতেই মিথিলার ঠোঁট চেপে ধরে, চোখে আগুন জ্বলে ওঠে। ভাইয়ের ব্যাপার মানে কি? উনি মানুষ না? ওনার নিজের কোনো কথা থাকতে পারে না? আর একটা কথা, আপনাদের মতো চামচার সাথে কথা না বলাই উচিত। সরাসরি ভাইয়ের সাথে বলবো, ভাই কই? চারপাশের কয়েকজন কৌতূহলী চোখে তাকাতেও শুরু করে। পরিস্থিতি একটু ভারী হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করো না, বলেছি না ভাই ব্যস্ত। ঠিক তখনই রায়ান চেয়ারে সামান্য সোজা হয়ে বসে, চোখের দৃষ্টি ঠান্ডা কিন্তু ধারালো। তোরা থামবি? এক শব্দে তামিম চুপ করে যায়। মিথিলার দিকে আবার তাকায় রায়ানের দিকে। বলো, কি ব্যক্তিগত কথা? দূরে দাঁড়িয়ে থাকা ইরার বুকের ভিতরে কেমন যেন মোচড় দেয়। এই কথোপকথন যে আর সাধারণ থাকছে না, সেটা সে খুব ভালো করেই বুঝে যায়। এটা আমার বান্ধবী ইরা। আপনার সাথে কলেজের প্রথম দিন ওর একটা দুর্ঘটনা ঘটে। আশা করি ওকে চিনতে পেরেছেন ভাইয়া। রায়ান প্রথমবার ইরার দিকে তাকায় ভালো করে।
এক মুহূর্ত। ইরা ছোটোখাটো একটা মেয়ে, খুব সাধারণ, চোখ দুটো বড়, ভেজা, মুখে ভয়ের ছাপ লুকানো যায় না। সেই চোখে তাকাতেই রায়ানের বুকের ভিতরটা কেমন একটা অদ্ভুত চাপ লাগে। কেন লাগে সে নিজেও জানে না। জুবাইয়ের পাশ থেকে বলে, কি হয়েছে ভাই, চুপ হয়ে গেল কেন? রায়ান হুঁশ ফিরে পায়, হালকা ইশারায় ইরাকে বসতে বলে। ইরা বসে সামনে, হাত কাঁপছে, চোখ নামিয়ে রাখে, গলা শুকিয়ে এসেছে, কথা বেরোতে চায় না। রায়ান ইরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা? এত কাছ থেকে রায়ানের গম্ভীর কণ্ঠস্বর শুনে ইরা চমকে ওঠে। তার উপরে রায়ানের কাছে এই প্রশ্নটা সে ভাবেনি। তার মাথার ভেতরে হাজারটা ভাব। উনি জানেন না, নাকি জানেন তবু এমন করে জিজ্ঞাসা করছেন? সব ভাবনা বাদ দিয়ে ইরা ধীরে কথা বলে। কলেজে আপনার সাথে আমার ওই সিচুয়েশনটা, মানে সেটা নিয়ে আমাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। কথাগুলো বলতেই গলা ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়। সবাই ভিডিও করছে, কথা বলছে, পোস্ট দিচ্ছে, আমি ক্লাসে বসতে পারছি না। রায়ান চেয়ারে হেলান দেয়, মুখে বিশেষ ভাব নেই। 2 দিন পর এমনি ঠিক হয়ে যাবে। ইরা আর মিথিলা দুইজনেই অবাক। রায়ান আবার বলে, বেশি কিছু হলে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবা। এইটুকু বলেই উঠে দাঁড়ায়। সে চলে যায়। তামিম আর জুবাইর তার পেছনে। ক্যান্টিনে বসে থাকে ইরা আর মিথিলা। কিছুক্ষণ কেউ কথা বলে না। মিথিলা বলে ওঠে, এইটা কি ছিল? ইরা শূন্য চোখে তাকিয়ে থাকে। বুকের ভিতরে কেমন ভেঙে যায় সব কিছু। শেষমেশ মিথিলা বলে, চল প্রিন্সিপালের কাছে যাই। অন্যদিকে রায়ান হাঁটছে। পেছন থেকে তামিম হাসতে হাসতে বলে, ভাই মেয়েটা কিন্তু দেখতে কিউট, চাইলে ট্রাই মারতে পারো। জুবাইয়ের পাশ থেকে সায় দিয়ে বলে উঠল। ফ্রেশার, নরম টাইপ। রায়ান কিছু বলে না, মুখ বন্ধ, চোখ সামনে। তার মাথার ভেতরে কিন্তু সেই ভেজা চোখ দুটো আটকে আছে। সে নিজেও জানে না কেন। ক্যান্টিন থেকে বেরিয়ে দুজনেই কিছুক্ষণ চুপচাপ হাঁটে। ইরার মাথা নিচু, পা দুটো যেন নিজের ইচ্ছায় এগোচ্ছে না। মিথিলা একবার ওর দিকে তাকায়, তারপরে শক্ত করে বলে ওঠে, চল প্রিন্সিপালের কাছে যাই। ইরা থমকে দাঁড়ায়। লাভ হবে? না হলেও চেষ্টা তো করব। চুপ করে থাকলে তো ওরাই জিতে যাবে, তাই না? এরা কিছু না বলে মাথা নাড়ে। বুকের ভেতরে অদ্ভুত ভয়। দুজনেই প্রশাসনিক ভবনের দিকে হাঁটা ধরে। প্রিন্সিপালের ঘরটা ঠান্ডা, বড় টেবিল, দেয়ালে সার্টিফিকেট ঝোলানো, মাঝবয়সী মানুষ, চোখে চশমা। পুরো কথা শুনতে শুনতে তিনি বারবার মাথা নাড়েন। এই ধরনের ঘটনা আমরা একদমই সাপোর্ট করি না। এটা দুর্ঘটনা ছিল সেটা পরিষ্কার, কিন্তু গুজব ছড়ানো এটা অপরাধ। এরা চুপ করে বসে থাকে, হাত দুটো ওড়নার দুই দিকে ভেতরে শক্ত করে ধরে। তুমি ভয় পাবে না মা, আমি ফেসবুক গ্রুপগুলোর ব্যাপারে দেখব। যারা ভিডিও ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার, ও ক্লাসে বসতেই পারছে না। হবে না, আমি ডিপার্টমেন্টে জানিয়ে দেব। তোমার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। এই কথাটুকু শুনে ইরার চোখে আবার পানি চলে আসে। এতক্ষণ পর কেউ অন্তত বলল, দোষটা ওর না। বিকেল দিকে ইরা হোস্টেলে ফেরে। ঘরটায় ঢুকেই বিছানায় বসে পড়ে। শরীরটা ক্লান্ত, মনটা আরও বেশি। ফোনটা হাতে নেয়, মায়ের নাম ভেসে ওঠে। হ্যালো মা। কেমন আছিস মা? ইরা গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে। ভালোই তো, ক্লাস হয়েছে আজ। 2-4টে সাধারণ কথা, বাড়ির খবর। এরা ইচ্ছা করেই কথা ছোট করে। ফোন রেখে দেওয়ার পরই বুকের ভিতরে চাপা দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করতেই হঠাৎ ভেসে ওঠে রায়ানের মুখ। সেই ঠান্ডা চোখ, নির্লিপ্ত গলা। 2 দিন পর এমনিই ঠিক হয়ে যাবে। মানুষটা এমন কেন? সে না রাগী না নিষ্ঠুর, ঠিক ধরতে পারে না। আজব এক ধরনের মানুষ। ভাবতে ভাবতে চোখ ভিজে যায়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। কিরে, ঘুমায় পড়েছিস না কি? না, শুয়ে আছি। মন খারাপ? একটু। শোন, বেশি ভাবিস না, আমি আছি, বুঝলি? ইরা হালকা হেসে ফেলে। তুই এত কথা বলিস কি করে? এইটা আমার ট্যালেন্ট। দুইজন গল্প করে, ছোট ছোট কথা। দিনের শেষে ইরার বুকটা একটু হালকা হয়। কয়েকদিন পর ধীরে ধীরে গুজবটা একটু কমে। পুরোপুরি যায় না, কিন্তু আগের মতো তীব্রও না। ইরা আবার ক্লাসে বসতে পারে। এখনও চোখ এড়িয়ে চলে। একদিন ক্লাস শেষে মিথিলা হঠাৎ উচ্ছ্বসিত। এই শোন, কি? কলেজ পিকনিক দিচ্ছে। আমি যাব না। কেন? ভালো লাগছে না।
ভিড়, মানুষ। কোনো কথা নেই, আমি তো টাকা জমা দিয়েই দিয়েছি। কি? হ্যাঁ, এখন আর না করার সুযোগই নাই। ইরা মিথিলার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা না থাকলে কি করতো সে? তুই জোর করছিস। বন্ধুত্বের জোরে চলে। পিকনিকের দিন সকাল সকাল কলেজের সামনে অনেকগুলো বাস। এরা বাসে উঠে জানলার পাশে বসে। বাইরে সবুজ গাছ, রাস্তা। মনে হয় একটু হলেও সে অন্য জগতে যাচ্ছে। হঠাৎ সামনে কয়েকটা বাসের দিকে তাকিয়ে ইরার চোখ আটকে যায়। কালো টি শার্ট, সানগ্লাস, তামিম জুবাইয়ের পাশে শূন্য বাসে উঠছে। ইরার বুকের ভিতরে আবার সেই অদ্ভুত চাপ, কেন জানি না। ওই দেখ, ভাইও যাচ্ছে। চুপ কর। বাস চলতে শুরু করে। বাসগুলো ধীরে ধীরে ঢুকে পড়ে শালছায়া ইকো ভ্যালির ভেতরে। জায়গাটা শহর থেকে অনেক দূরে। চারিপাশে উঁচু উঁচু শালগাছ, মাঝে মাঝে বাঁকানো কাঁচা রাস্তা, দূরে পাহাড়ের মতন উঁচু টিলা। বাতাসে কাঁচা মাটির গন্ধ। পাতার ভেতর দিয়ে আলো ফিল্টার হয়ে নামছে। রোদ আছে কিন্তু তীব্র না, হালকা মেঘে ঢেকে আছে আকাশটা। বাস থামতেই একে একে দরজা খুলে যায়। হইচই, হাসি, চিৎকার। কেউ জানলা দিয়ে ঝুঁকে সব ছবি তুলছে, কেউ ব্যাগ নামাচ্ছে। ইরা বাস থেকে নামার সময় এক মুহূর্ত থেমে যায়। জায়গাটা সুন্দর, চারিপাশে তাকিয়ে দেখতে থাকে। ঠিক তখনই ইরার চোখ গিয়ে আটকে যায় অন্য পাশে থামা বাসটার দিকে। রায়ান কালো টি শার্ট, সানগ্লাসটা কপালে তুলে রেখেছে, গলার কাছে ঘাম জমেছে। সে নামছে ধীরে, চারপাশ না দেখেই। তামিম আর জুবাইর তার পেছনে। এক সেকেন্ড দুজনের চোখে চোখ। এরা দ্রুত চোখ নামিয়ে নেয়। বুকের ভেতরে ধক করে ওঠে। মিথিলা পাশ থেকে কনুই দিয়ে খোঁচা দেয়। খিরে, ভাইয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন শুনি? কি বলছিস? তাকাইনি। তাকাসনি? আমি তো সব দেখলাম। চুপ করতে এমন না। ভয় পাস কেন? মানুষটাই তো আজব, তাকালে তাকাস। এরা কিছু বলে না, শুধু ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরে। রিসর্টের ভেতরে ঢুকতেই কাঠের কটেজগুলোও চোখে পড়ে। চারিদিকে সবুজ ঘাস, মাঝখানে বড় ফাঁকা মাঠ। শিক্ষকেরা নাম ডেকে ডেকে রুম বন্টন শুরু করেন। ইরা আর মিথিলা একই রুম পায়। ছোট্ট ঘর, দুইটা জানালা, একটা জানলার বাইরে গাছের পাতা নড়ছে। আহা, জায়গাটা দেখ, শহরের মতো দম বন্ধ না। হ্যাঁ। ফ্রেশ হয়ে দুইজন বাইরে আসে। মাঠে খেলাধুলা শুরু হয়ে গেছে। কেউ ফুটবল খেলছে, কেউ ব্যাডমিন্টন। হাসি আর চিৎকারে জায়গাটা ভরে উঠেছে। এরা একটু দূরে দাঁড়িয়ে দেখে। এসব তার জগৎ না। মিথিলা অবশ্য ততক্ষণে খেলায় নেমে পড়েছে। এইরা দাঁড়িয়ে আছিস কেন? আয়। না রে, তুই খেল। ইরা ঘাসে বসে পড়ে, আকাশের দিকে তাকায়। মনে হয় অনেক দিন পর সে একটু শ্বাস নিতে পারছে। বিকেলের দিকে ঘোষণা আসে, সন্ধ্যায় ক্যাম্পিং হবে। জঙ্গলের ভেতর নির্দিষ্ট জায়গায় তাঁবু টাঙানো হয়েছে। এক সাইডে আগুন জ্বালানো হয়েছে, সাথে গান বাজছে। সবার ভেতরে উত্তেজনা। এরা চুপচাপ দেখছে সব। জঙ্গল তার ভালো লাগে না। ভয় পাচ্ছিস? একটু। আরে, আমি তো আছি। ক্যাম্পিং শেষ হলে কটেজের দিকে দল বেঁধে সবাই যায়। জঙ্গলের ভেতরে রাত না কাটানোই ভালো, সেই জন্য। সামনে শিক্ষকেরা, পিছনে ছাত্রছাত্রীরা। গাছের ছায়া গাঢ় হতে শুরু করেছে। এরা মিথিলার হাত ধরে হাঁটছে। হঠাৎ কোথা থেকে কে যেন ধাক্কা দেয়। ভিড় একটু এলোমেলো হয়ে যায়। কেউ সামনে এগোয়, কেউ পিছনে থামে। ইরা, হাত ছাড়িস না। ঠিক তখনই কেউ ইরাকে পাশ থেকে টেনে নেয়। সে দিক বদলায়। এক সেকেন্ডের জন্য মিথিলার হাত আলগা হয়। এক সাইডে হেলে পড়ে যায় ও ঝোপঝাড়ের ভেতর থেকে। ইরা থমকে যায়। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। দেখে আশেপাশে কেউ নেই, মিথিলা নেই। হঠাৎ ভেতরে ভয় জমে ওঠে। মিথিলা, মিথিলা। ইরা ডেকে ওঠে, কেউ শোনে না। আশেপাশে শুধু গাছ আর অচেনা পথ। ইরার বুক ধক ধক করতে থাকে। সে একদিকে হাঁটে, তারপরে অন্যদিকে। মিথিলা। কোনো উত্তর নেই। রাত আরও নামছে। ইরার চোখে পানি চলে আসে। বসে একটা পাথরের উপরে শব্দ করে কান্না করে দেয়। হঠাৎ সামনে একজন দাঁড়িয়ে পড়ে। ইরা চমকে উঠে চোখ তুলে তাকিয়ে দেখে রায়ান। সে ভিজে চোখে তাকিয়ে থাকে ইরার দিকে। এখানে দাঁড়িয়ে থাকলে লাভ নেই, সামনে আসো। রায়ান এইখানে আসলো কিভাবে? হাজারো কথা ঘুরপাক খায়। সাথে রায়ানকে দেখে ইরা তো অবাক।
আপনি রাস্তা চিনেন? আমিও হারিয়ে ফেলেছি। ফোনে কথা বলতে এসেছিলাম, কখন যে দল থেকে আলাদা হয়ে গেছে বুঝিনি। ইরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে ধীরে বলে, তাহলে আমরা দুজনই হারিয়েছি? হুম। দুইজন কথা বলতে বলতে এগোয়। রাত আরও গভীর হয়। হঠাৎ ঝমঝম বৃষ্টি শুরু হয়ে যায়। ইরা ভিজে যেতে থাকে। হঠাৎ সে একটা বড় কচুপাতা ছিঁড়ে মাথার উপরে ধরে। রায়ান তাকিয়ে থাকে। এদিকে আসো। সে একটা গুহার মতো জায়গা দেখায়। মাটির ভেতরে একটু ঢুকে যাওয়া, গাছের শিকড় ঝুলছে। দুজনে সেখানে আশ্রয় নেয়। বৃষ্টি বাইরে ঝরছে, ভেতরে অদ্ভুত নীরবতা। রায়ানের চোখ চায় ইরার দিকে, কাঁপছে ঠান্ডায় না ভয়ে, ঠিক বুঝতে পারল না। ভিজে থাকার কারণে আর কটনের হালকা পিঙ্ক থ্রি পিস পরে থাকায় শরীরের ভাঁজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। রায়ান জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখ বুজে নিজেকে সামলিয়ে রায়ান নিজের জ্যাকেট খুলে এগিয়ে দেয়। নাও। ইরা তাকিয়ে থাকে, দেখে রায়ান ওর দিকে না তাকিয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, জ্যাকেটটা এগিয়ে দিয়েছে শুধু। বৃষ্টি বাইরে ঝরছেই, থামার কোনো লক্ষণই নেই। গুহার ভেতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে। মাটির গন্ধ, ভিজা পাতার গন্ধ মিলে আছে বাতাসে। ইরা জ্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আপনি ভিজে যাবেন। আমি ঠিক আছে। ইরা আর কিছু বলে না, ধীরে ধীরে জ্যাকেটটা গায়ে তোলে। ভেজা শরীরের উপরে গরম কাপড় লাগতেই সে অজান্তেই একটু কেঁপে ওঠে। রায়ান সেটা দেখে ফেলে, কিন্তু কিছু বলে না। অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ চুপচাপ কেটে দেয়, শুধু বৃষ্টির শব্দ। ইরা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পা দুটো অবশ হয়ে আসছে। হঠাৎ পা পিছলে যায়, সব কিছু এক সেকেন্ডে ঘটে যায়। ইরা ভারসাম্য হারিয়ে সামনেই ঝুঁকে পড়ে। রায়ান দ্রুত হাত বাড়ায়, সে ইরার বাহু ধরে ফেলে। ইরা থেমে যায়, কিন্তু খুব কাছাকাছি। দুজনের মাঝখানে আর বেশি ফাঁকা নেই। ইরা শ্বাস ভারী হয়ে আসে, বুক ধকধক করছে। রায়ানের হাত শক্ত, কিন্তু অস্বস্তিকর নয়। সে যেন ইচ্ছে করেই আর এক সেকেন্ড ধরে রাখে। রায়ান ধীরে বলে, সাবধানে। সরি। রায়ান হাত ছাড়ে। দুজনই একসাথে এক ধাপ পিছিয়ে যায়। গুহার ভেতরের নীরবতা আরও ঘন হয়ে ওঠে। সময় গড়ায়, রাত অনেক গভীর। বাইরে শুধু বৃষ্টি আর মাঝে মাঝে দূরে বজ্রের গর্জন। দাঁড়িয়ে থাকা আর সম্ভব না। রায়ান নিচে বসে পড়ে। এইভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে, বসো। এরা একটু দ্বিধায় থাকে, তারপরে ধীরে বসে পড়ে রায়ানের থেকে একটু দূরে। কিছুক্ষণ পর ঠান্ডা পাড়ে। এরা দাঁত কাঁপতে থাকে। রায়ান গর্বিতের অবস্থিত থাকা পাতা ঝাড় থেকে কয়েকটা ভিডিও মাটিতে রাখে। তারপরে ইরাকে বলে, এটার উপর বসো, ভেজা মাটি থেকে দূরে থাকবে। ধন্যবাদ। একসময় ক্লান্তিতে চোখ বুজে আসে ইরার। মাথা একটু দুলে পড়ে। হঠাৎ মাথাটা ঠেকে যায় রায়ানের কাঁধে। ইরা চমকে উঠে সরে যেতে চায়। থাক, ঠিক আছে। এরা থেমে যায়, মাথা আবার কাঁধে ঠেকিয়ে রাখে খুব হালকা করে। বৃষ্টি এখনও চলছে। কখন যে রাত পেরিয়ে ভোর হয় দুজনের কেউ টের পায় না। ভোরের আলো গুহার মুখে এসে পড়ে। বৃষ্টি হালকা হয়েছিল, আবার হঠাৎ ঝুম বৃষ্টি নামে। এরা চোখ মেলে। সে বুঝতে পারে সে রায়ানের খুব কাছে। রায়ানও জেগে আছে। দুজন একসাথে সরে আসে। একটু অস্বস্তি বোধ করে, একটু লজ্জা পায় এরা। এভাবে থাকা যাবে না। হুম। বৃষ্টি থাকলেও সামনে এগোতে হবে, কোথাও না কোথাও মানুষ পাবো। এরা মাথা নেড়ে সম্মতি দেয়। বৃষ্টি আবার জোরে নামছে। আকাশটা যেন ইচ্ছে করেই কালো হয়ে আছে। গ্রামের ভেতরের পথটা সরু, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে কাদায় ভরা পথ। পানি জমে ছোট ছোট নালার মতো হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ইরার পা পড়ে যায় কাদার উপরে জমে থাকা পানির ভেতর। ভারসাম্য রাখতে গিয়ে সে হঠাৎ সামনে ঝুঁকে পড়ে। আহ! শব্দটা শেষ হওয়ার আগেই শরীরটা পাশ ফিরে পড়ে যায়। একটা তীক্ষ্ণ আওয়াজ, কিছু একটা ভাঙার মতো। আমার পা। রায়ার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে। কি হয়েছে, দাঁড়াতে পারছো? হিডিটের মতো চলাফেরা করো কেন তুমি? ইরা দাঁড়াতে গিয়ে আবার পড়ে যায়। ডান পায়ে ভর দিতে পারছে না। তার উপরে রায়ানের ধমক শুনে আরও মনটা খারাপ হয়ে গেল। পারছি না, খুব ব্যথা করছে। মনে হচ্ছে পা ভেঙে গেছে। রায়ানের মুখ শক্ত হয়ে যায়। সে ইরার পায়ের দিকে তাকায়। গোড়ালির একটু উপরে অস্বাভাবিক বাঁক। ঠিক আছে, আগে ওঠো, এখানে বসে থাকা যাবে না। সে ইরাকে দুই হাতে তুলে ধরে। ইরা ব্যথায় কেঁপে ওঠে, কিন্তু কিছু বলে না। বৃষ্টি দুজনকেই ভিজিয়ে দিচ্ছে।
একটু দূরের গ্রামের ভেতর থেকে কুয়াশার ভেতর দিয়ে একটা টিনের ঘরের আলো দেখা যায়। ওখানে যাই, কাউকে পেলে সাহায্য চাইব। গ্রামের ভেতরে ঢুকতেই কুকুরের ডাক শোনা যায়। কয়েকটা ঘরের দরজা আধ খোলা। বৃষ্টির শব্দে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। কেউ আছেন? একটু পর একটা ঘরের দরজা খুলে যায়। মাঝবয়সী একটা লোক বেরিয়ে আসে, পরনে লুঙ্গি, গায়ে গামছা। এই বৃষ্টিতে তোমরা কারা? ভাই, হেল্প লাগবে, ওর পাটা ভেঙে গেছে মনে হচ্ছে। লোকটা ইরার দিকে তাকায়। ভিজা চুল, কাদা মাখা কাপড়, কাপা শরীর। ভিতরে আসো আগে। ইরাকে ঘরের ভেতরে খাটে শুয়ে দেয়। লোকটার স্ত্রী আরেকটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, চুপচাপ কিছুক্ষণ দেখে। তোমরা এখানে এলে কিভাবে? আমরা পাহাড়ের দিকে আসছিলাম, বৃষ্টিতে পথ হারাই। রাতটা কোথায় কাটাইছ? ইরা কথা বলতে যায়, কিন্তু থেমে যায়। রায়ান একটু দম নিয়ে বলে, গুহায়। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে আসে। লোকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হেল্প তো করব, মানুষ বিপদে পড়লে সাহায্য করা লাগে, কিন্তু একটা কথা আছে। কি কথা? তোমাদের অবস্থা ভালো না, আর গ্রামে এসব সহজে মেনে নেয় না মানুষ। ইরা চোখ নামিয়ে রাখে। লজ্জা, ভয়, অসহায়ত্ব সব একসাথে গলা চেপে ধরে। একসাথে রাত কাটাইছ, এখন আবার এই অবস্থায় এভাবে ছেড়ে দিলে গ্রামের কথা উঠবে। আপনি কি বলতে চাইছেন? বিয়ে? শব্দটা ঘরের ভেতরে ভারী হয়ে ঝুলে থাকে। ইরা চমকে উঠল। রায়ানের দিকে তাকালে দেখতে পেল ও অবাক হয়ে ভ্রুজোড়া কুঁচকিয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। তারপরে বলে উঠল, কি? কবুল করে নাও, কাজে টাকা যাবে, তখন কেউ আর কিছু বলবে না। রায়ান চুপ করে থাকে। ইরার দিকে তাকায়। ইরার চোখ ভিজা। রায়ান ভাই, আমি আমাদের আর অপশন কি? বাইরের বৃষ্টি আরও জোরে নামে। কাজী আসে দুপুরের দিকে। গ্রামের 2-4 জন কৌতূহলী মানুষ জড়ো হয়। আছে। ইরার হাত কাঁপছে। কী হচ্ছে বুঝতে পারছে না। কিভাবে তার সম্পর্ক, এত বড় একটা সম্পর্ক হলো, কার সাথে জড়িয়ে যাচ্ছে। সে কোন পরিস্থিতিতে এসে পড়েছে, মাথা কাজ করছে না। জীবনের সব থেকে বড় ডিসিশন কিভাবে নিচ্ছে। ভাবনার ভিতরে কেঁদে উঠে বলে, কনে তুমি কি এই বিয়েতে রাজি? ইরা এক মুহূর্ত থামে, তারপরে খুব আস্তে, কবুল। পাত্র? আলহামদুলিল্লাহ 3 বার কবুল বলা শেষ হয়। শব্দগুলো যেন কারো জীবনের মোড় ঘুরিয়ে দিল। গ্রামের লোকজন ফিসফিস করে। ইরা চোখ বন্ধ করে বসে থাকে। সে জানে এই বিয়ে ভালোবাসা থেকে নয়, পরিস্থিতি থেকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই গ্রামের মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বৃষ্টি তখনও থামেনি, তবে আগের মতো রুদ্র নয়। লোকটা রায়ানের দিকে তাকিয়ে বলে, এখন তোমরা এখানে আরেকটু থাকো, ওর পায়ে ব্যথা বেশি, তারপর পাঠানোর ব্যবস্থা করব। এরা চুপচাপ শুয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। বুকের ভেতরে একটা ভারী পাথর চেপে বসে আছে। সে জানে এই কয়েক ঘন্টায় তার জীবন এমন একটা বাঁক নিয়েছে যেখান থেকে আর আগের মতো ফেরা যাবে না। দুপুর গড়িয়ে বিকেল। বৃষ্টি অনেকটাই থেমে গেছে। লোকটা বাইরে গিয়ে একটা ভ্যান ঠিক করে আনে। এই ভ্যানে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, সেখান থেকে শহরের বাস পাওয়া যাবে। রায়ান ইরাকে কোলে তুলে ভ্যানে বসায়। ইরা এক মুহূর্তের জন্য তার জামার হাত শক্ত করে ধরে, তারপর নিজেই ছেড়ে দেয়, চোখ নামিয়ে নেয়। ভ্যান চলতে শুরু করে। গ্রামের কাঁচা রাস্তা পেছনে পড়ে থাকে। কটেজের কাছে পৌঁছাতেই পরিচিত কিছু মুখ দেখা যায়। মিথিলা দূর থেকে ইরাকে দেখে দৌড়ে আসে। ইরা? মিথিলা ছুটে এসে ইরার কাছে ঝুঁকে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, তুই ঠিক আছিস? কি অবস্থা তোর? আমরা কত টেনশনে ছিলাম জানিস? ইরা কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। কি হলো তোর পায়ে? পিছলে পড়েছে, ইনজুরি। মিথিলা রায়ানের কথা শুনে ইরার বাহু ধরে বলে, ভয় পাইয়ে দিয়েছিস জানিস তো। আশেপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে পড়ে। তামিম আর জুবায়ের গিয়ে এসে বলে, ভাই তুমি ঠিক আছো? ভাই, পথ হারালে কেমনে? তাড়াতাড়ি চলো, রেস্ট নিবে। এর ভেতরে একটা মেয়ে এদিকে আসে। তার চোখে মুখে বিরক্ত স্পষ্ট। সে বলে ওঠে, তোমরা দুজনে একসাথে ছিলে কই সারা রাত? কথাটা কানে যেতেই আশেপাশের টিচারদের নজর পড়ে। তোরা এখানে কিভাবে পৌঁছালি? এমন অবস্থায় দুজন একসাথে কেন? রায়ান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনা,
এর বেশি কিছু না। তার কণ্ঠে ডোন্ট কেয়ার ভাব, যেন কারো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনই সে বোধ করছে না। টিচাররা একে অপরের দিকে তাকায়, কথা বাড়ায় না, কারণ সকলে বেশ ভালোভাবে রায়হানের স্বভাব সম্পর্কে জানে। এর ভিতরে প্রিন্সিপাল ইরার দিকে তাকিয়ে বলে, ইরা, তুমি বলো কিভাবে হলো? ইরা ধীরে চোখ তোলে। আমরা পথ হারিয়েছিলাম স্যার, বৃষ্টির জন্য একটা গুহায় আশ্রয় নিই। সকালে হাঁটতে গিয়ে আমি পড়ে যাই। সে বিয়ের কথা একবারও বলে না। এখন ডাক্তারের কাছে দেখানো দরকার। জি স্যার, এখনই নিয়ে যাওয়া দরকার। প্রিন্সিপাল মাথা নাড়ে, আর কিছু জিজ্ঞাসাও করে না। সন্ধ্যার পাশে ওরা উঠে যাওয়ার জন্য রওনা হয়। ইরা জানালার পাশে বসে। বাইরে অন্ধকার নেমে আসছে, কাছে জমে থাকা পানির ফোঁটার ভেতর দিয়ে আলো ঝাপসা হয়ে যাচ্ছে। ইরার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, এখন কি হবে? রায়ান চুপচাপ, একটা কথাও বলছে না। এই বিয়েটার কি হবে? মিথিলা হঠাৎ ইরার দিকে তাকায়। কি রে, এমন চুপচাপ কেন? অন্যমনস্ক লাগছে যে। ইরা উত্তর দেয় না। রায়ান ভাইয়ের সাথে থাকতে থাকতে কি হলো রে? প্রেমে পড়ে গেলি নাকি? হুম, পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো করে। ইরার ভেতরে হঠাৎ বিরক্তির ঢেউ ওঠে। চুপ করবি তুই? আরে কি হয়েছে? ইরা মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকায়, চোখে পানি জমে আসে, কিন্তু পড়তে দেয় না। বাসটা এগিয়ে চলে। শহরের আলো ধীরে ধীরে কাছে আসে। দিনগুলো আবার আগের মতোই চলতে থাকে। এই কয়দিনে একবারও রায়ানের সাথে ইরার দেখা হয়নি। বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ইরার ভেতরে ভেতরে সারাক্ষণ এক অজানা টেনশন লেগে থাকে। একটা ক্লাস শেষ করে ইরা হাঁটছে, পাশে মিথিলা। দুইজন লাইব্রেরির দিকে যাচ্ছে। আচ্ছা, তুই ওখান থেকে আসার পর থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে বল তো? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না? ইরা থেমে মিথিলার দিকে তাকায়, কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা, সব বলছি। দুইজন একপাশে গিয়ে দাঁড়ায়। ইরা ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। বলিস কি তুই? এত বড় একটা ঘটনা তুই আমার কাছে এতদিন ধরে সব লুকিয়ে গেলি, বললি না পর্যন্ত? আমি তখন কিছুই বুঝতে পারিনি, সবকিছু হঠাৎই হয়ে গেছে। বুঝলাম, রায়ান ভাইয়ার সাথে এটা নিয়ে কথা হয়েছে তোর। না, ওখান থেকে আসার পর তো ওনাকে আর ক্যাম্পাসে দেখিনি আমি। আর উনি নিজে থেকেও তো কোনো কথা বলতে আসলো না। বুঝতে পারছি না কি করব। না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের রায়ান ভাইয়ের সাথে কথা বলতেই হবে। দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আজই রায়ানের খোঁজ করবে। মাঠের একপাশে তামিম আর সুবাইর দাঁড়িয়েছিল। ইরা আর মিথিলাকে দেখে দুজনেই এগিয়ে আসে। কি ব্যাপার এখানে? রায়ান ভাই কোথায়? দরকার ছিল। কেন, কি দরকার শুনি, কি বলবে? আমি তোমাদের কেন বলতে যাব শুনি? আপনারা কেন এত নাক গলাচ্ছেন শুনি? কথা কাটাকাটি বাড়তে থাকে। ইরা এবার বিরক্ত হয়ে চিল্লিয়ে ওঠে, থামুন প্লিজ, ঝগড়া করবেন না। সবাই চুপ করে ইরার দিকে তাকায়। ভাই আপনি বলেন প্লিজ, উনি কোথায় আছেন? একটু দরকার ছিল। রায়ান ভাই বাইরে গেছে, দেশের বাইরে। ওনার বাবা পাঠিয়েছে, কয়েকদিন পরেই চলে আসবে। ও আচ্ছা। ইরা আর মিথিলা সেখান থেকে ফিরে আসতে ঘুরে দাঁড়ায়। আপনার এই 7 জনের বান্ধবীকে ঠিক করে কথা বলতে বলবেন। এই কি বলছো তুমি? দেখছিস না, আবার শুরু করলো। দুজনের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। তামিম আর সুবাইয়ের থেকে থেকে ইরা মিথিলাকে টানতে টানতে সরিয়ে নেয়। ইরার চোখে শুধু এক রাস চিন্তা আর অপেক্ষা। আজ কলেজে ফাগুনের উৎসব, কিন্তু ইরা কালকে আর মিশে যায়নি। আসলে মিথিলা যেতে দেয়নি, জোর করে ইরাকে নিজের বাসায় নিয়ে এসেছে। সকাল থেকেই মিথিলা ইরার পিছনে লেগে আছে শাড়ি পরানোর জন্য। আমি শাড়ি পরবো না মিথিলা, প্লিজ বাদ দে। একদম না, আজ ফাগুন, আজ শাড়ি পরতেই হবে, কোনো কথা শুনবো না। ইরা বারবার না করে, কিন্তু মিথিলা কথা শোনবার বাঁধেই না। শেষ পর্যন্ত হার মানতেই হয় ইরাকে। গোল্ডেন হলুদ আর কমলার মিশ্রণে কাঞ্জিবরম টাইপের একটা শাড়ি পরানো হয় ইরাকে। চুলগুলো মিথিলার কথায় ছেড়ে দিতে বাধ্য হয় সে। লম্বা চুল কোমর ছাড়িয়ে আরও নিচে নেমে গেছে, কানে ছোট ছোট ঝুমকো, চোখে হালকা কাজল, সব মিলিয়ে খুব সিম্পল কিন্তু অদ্ভুত সুন্দর। সাজানো শেষ হতেই মিথিলা ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। বান্ধবী রে বান্ধবী,
আমি কেন ছেলে হলাম না? পুরো ফিদা হয়ে গেলাম তোর ওপর। আজ কলেজের সব ছেলেরা তোর দিকে তাকিয়ে চোখ ফেরাতেই পারবে না। ইরা লজ্জা পায়, পাশ থেকে বালিশ তুলে মিথিলার গায়ে ছুঁড়ে মারে। এসব কথা আমার ভালো লাগে না। তোর জোরেই পড়তে হলো শাড়ি। এখন তুইও রেডি হ, দেরি হচ্ছে। দুইজন রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে মিথিলার মা আর ভাই মিঠুন বসে আছে। আহা, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোদের দুজনকে। আয় আয়, আগে নাস্তা কর। নাস্তা টেবিলে বসতেই মিঠুনের চোখ পড়ে ইরার দিকে, হা করে তাকিয়েই থাকে। হঠাৎ মিথিলার চোখ যায় সেই দিকে। মিথিলা সেটা দেখে ফেলে। তারপর মিঠুনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, এই কি এমন করে তাকিয়ে আছিস কেন? আমার বান্ধবীর দিকে চোখে তাকালি না, তুলে নিব তোর। মিঠুন হঠাৎ কাশি শুরু করে, গলায় ভাত আটকে যায়। কোনো রকমে পানি খেয়ে সামলে নেয়। মানে আমি না, কিছু না, এমনি। পরিস্থিতি একটু হালকা করতে মিঠুন কথার সুর বদলায়। আচ্ছা, তোমরা কলেজ যাচ্ছিলে না? চলো আমিও যাই, কতদিন ঘোরাঘুরি হয় না। তুই আবার কেন? আরে একটু ঘুরে আসবো, আর একটু ঘুরে আসবো। তিনজন একসাথে ঘুরলে মন্দ কি? ইরা কিছু না বলে মৃদু হাসে। মিথিলা আর আপত্তি করে না। কিছুক্ষণ পর তিনজন একসাথে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। ফাগুনের উৎসবের ভিড় তখন কলেজ জুড়ে। রঙিন কাগজ, গান, হাসি আর মানুষের কোলাহলে পুরো ক্যাম্পাস যেন আলাদা এক শহর। ইরা, মিথিলা আর মিঠুন তিনজন একসাথে ঘুরছে। ইরা আজ খুব একটা কথা বলছে না, চারপাশের সব কিছু দেখছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও আটকে আছে। মিথিলা হঠাৎ থেমে গিয়ে বলে, আজ ফুচকা না খেলে ফাগুনটাই অসম্পূর্ণ থেকে যাবে। মিঠুন হেসে সম্মতি দেয়। তিনজন একসাথে পাশে সেই পরিচিত ফুচকা স্টলের দিকে যায়। সেখানে পৌঁছে ফুচকা খেতে খেতে মিথিলা গল্প জুড়ে দেয়। মিঠুনও মাঝে মাঝে দুই একটা প্রশ্ন করছে। ইরা শুধু ছোট ছোট উত্তর দিচ্ছে। হাসিটা ঠোঁট ছুঁয়ে আবার মিলিয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশের শব্দ বদলে যায়। পাশের দিকে তাকিয়েই দেখা যায় একটা ভিড় জমে গেছে। কেউ একজনকে ধরে খুব মারছে। মানুষজন দৌড়াদৌড়ি করছে। ভিড় ঠেলে তামিম আর জুবাইর দৌড়ে এসে পৌঁছায়। গলা চড়িয়ে বলে, সবাই সরে যান। ফাঁকা করেন জায়গাটা। ভিড় একটু সরে যেতেই ইরা চোখ আটকে যায় ভিড়ের মাঝখানে। রায়ান! এই প্রথম ইরা রায়ানকে এমন দেখছে। চোখে মুখে কোনো পরিচিত রায়ান নেই, একদম ভিন্ন মানুষ এক। রক্ত চোখ, দাঁতে দাঁত চেপে এক ছেলেকে বেধড়ক মারছে, ঘুষির পর ঘুষি। লোকটার আর চেহারা বোঝার উপায় নেই। ভয়ঙ্কর লাগছে ইরার কাছে। ইরার বুকের ভিতরে কেঁপে ওঠে। ভয় এমনভাবে চেপে ধরে যে বুঝতেই পারে না কি করছে। হঠাৎ পাশের মানুষটার শার্ট মুঠো করে ধরে ফেলে, শক্ত করে আঁকড়ে ধরে আছে, যেন ছেড়ে দিলে নিজেই পড়ে যাবে। ও ভয়ে খেয়াল করেনি যে ও মিথিলাকে আঁকড়ে ধরেনি, মিঠুনকে ধরেছে। রায়ান ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ায়। ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। রায়ান গর্জে ওঠে, তামিম, এই শালা শুয়োরের বাচ্চাকে এখান থেকে সরা। আমার চোখের সামনে থাকলে আজ মেরেই ফেলবো। তামিম আর জুবাইর দ্রুত ছেলেটাকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই রায়ানের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা ইরার দিকে। ভয়ে কুঁচকে দাঁড়িয়ে আছে সে। আর চোখ আটকে যায় ইরার হাতের দিকে মিঠুনের শার্ট শক্ত করে ধরা। মুহূর্তের ভেতরে সব বদলে যায়। একটা কথাও বলে না রায়ান। ধীরে ধীরে হেঁটে আসে, দূরত্ব কমে আসে। ইরা কিছু বুঝে ওঠার আগেই ঠাস! মিঠুনের নাকে একের পর এক ঘুষি। ইরা চমকে ওঠে, হাত ছেড়ে দেয়, দূরে সরে যায়। মিথিলা চিৎকার করে ওঠে। রায়ান থামছে না, একের পর এক ঘুষি পড়ছে মিঠুনের মুখে। মিথিলা কাঁদতে কাঁদতে থামানোর চেষ্টা করছে। তামিম আর জুবাইর দৌড়ে আসে, ধরার চেষ্টা করে, কিন্তু রায়ান যেন কারো কথা শুনছেই না। এক সময় মিঠুনের শরীর ঢিলে হয়ে আসে, সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। তখন রায়ান থামে, তার চোখ পড়ে ইরার দিকে। ইরা জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে, চোখে পানি, ভয় আর ধাক্কায় শরীর শক্ত হয়ে গেছে। রায়ানের রাগ তখন আরও বেড়ে যায়। সে এগিয়ে এসে ইরার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। ইরার মাথা ঝাঁঝিয়ে ওঠে। শক্ত হাতে মারা থাপ্পড় সামলাতে পারে না। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। অজ্ঞান হয়ে পড়তে পড়তেই অনুভব করে কেউ তাকে কোলে তুলে নিয়েছে। রায়ান ইরাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। চারপাশে সবাই স্তব্ধ। কলেজের ভিড় হয়ে গেছে।
সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা। সিনিয়র ক্রাশ বয় বখাটে ধনী বাবার ছেলে, যার পিছনে কত মেয়ে ঘোরে, পাত্তাই পায় না। সেই রায়ান আজ প্রকাশ্যে একটা মেয়েকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। কিছু মেয়ের চোখ জ্বলে ওঠে, আরেক পাশে মিথিলা চিৎকার করে কাঁদছে। ভাইয়ের অবস্থা দেখে মাথার উপর দিয়ে সব চলে গেছে। তামিম আর সুবাইরের সাহায্যে মিঠুনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মিঠুনকে নিয়ে আসার পর ডাক্তাররা পরীক্ষা করে জানায় নাকের হাড় ফেটে গেছে। আপাতত বিপদ নেই, কিন্তু একদিন হাসপাতালে থাকতে হবে। নাকে মোটা ব্যান্ডেজ বাঁধা। অচেতন অবস্থাতেই কেবিনে শুইয়ে দেওয়া হয়েছে তাকে। কেবিনের বাইরে বেঞ্চে বসে আছে মিথিলা, চোখ লাল, গাল ভেজা, মাথার ভেতরে হাজারটা প্রশ্ন, একটারও উত্তর নেই। জুবাইর বেরিয়েছে হাসপাতালের বাইরে ওষুধ আর দরকারি জিনিস আনতে। কিছুক্ষণ পর তামিম এসে মিথিলার পাশে বসে। টেনশন নিও না, ঠিক হয়ে যাবে তোমার ভাই। মিথিলা দাঁতে দাঁত চেপে বসে থাকে। ঠিক হয়ে যাবে মানে? আমার ভাইয়ের এই অবস্থা হবে কেন? দোষটা কি ছিল ওর? রায়ান ভাই জানোয়ারের মতো মারলো কেন? তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে, চোখ নামিয়ে নেয়। আমিও জানি না মিথিলা, বিষয়টা ভাই হঠাৎ এত রেগে গেল কেন বুঝতে পারছি না। মিথিলা হঠাৎ চমকে যায়, যেন কিছু মনে পড়ে গেছে। চার পাশে তাকায়। ইরা কোথায়? তামিমের মুখ শক্ত হয়ে যায়। আমি জানি না ভাই ওকে কোথায় নিয়ে গেছে। মিথিলা উঠে দাঁড়ায়। এক্ষুনি খোঁজ লাগান, এক্ষুনি। আমার বান্ধবীর সাথে যেন কিচ্ছু না করে। আমি আমার বান্ধবীকে কোনো দিন ওই লোকের কাছে দেব না, যতই বিয়ে হয়ে যাক না কেন। তামিম চমকে ওঠে, অবাক চোখে তাকায়। বিয়ে? ভাই এইসব কি বলছো তুমি? মিথিলা ঠোঁট কামড়ে ধরে, কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপরে ধীরে ধীরে সব বলে। ইরা আর রায়ানের সম্পর্ক, জোর করে বিয়ে, সব খুলে বলে। সব শুনে তামিম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকে, তারপরে হঠাৎ শব্দ করে হেসে ওঠে। আহ আহা, এবার বুঝলাম। কি বুঝলে? ভাই কেন তোমার ভাইকে মারলো? মনে হয় নিজের বউয়ের উপর উষ্টা খেয়ে বসেছে, নিজের অজান্তেই প্রেমে পড়ে গেছে। তাই অন্য বেটা তার বউয়ের পাশে দাঁড়িয়েছিল, এটা সহ্য করতে পারেনি, তাই কলেজের মাঝখানে জেলাসিটে মার দিয়েছে। মিথিলা বিস্ময়ে তাকিয়ে থাকে। এইটা কোনো যুক্তি হলো? একজনকে এভাবে মারার, যেখানে তার কোনো দোষ নাই? যুক্তি না, পাগলামি। ভাইয়ের মাথার ভিতরে যা চলে সেটা অনেক সময় নিজেও বোঝে না। মিথিলা আবার কেবিনের দরজার দিকে তাকায়, ভেতরে শুয়ে থাকা ভাইয়ের দিকে, তারপরে নিচু স্বরে বলে, কিন্তু ইরা তো কোনো অপরাধ করেনি। তামিম আর কিছুই বলে না, শুধু জানে আজকের এই ঘটনার পর ইরা আর রায়ানের মাঝখানের যুদ্ধটা এখানেই শেষ হওয়ার নয়। অন্যদিকে ইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়, মাথা ব্যথা করছে, চারিপাশে তাকায়। ইরা হঠাৎ চমকে উঠে বসে। বড় একটা ঘর, পর্দা টানা জানালা, একপাশে সোফা, আরও নানান রকম দামি জিনিসপত্রে ভরা, সব কিছু পরিপাটি। একটা রুম, দরজাটার দিকে চোখ যেতেই বুকের ভিতরে কেঁপে ওঠে কিছু একটা। আস্তে আস্তে সব কথা মনে পড়ে। ইরা বিছানা থেকে নেমে দ্রুত দরজার কাছে যায়, হাত বাড়িয়ে নব ঘোরায়, লক। আরেকবার, আরও জোরে, না, খুলছে না। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটা গম্ভীর ঠান্ডা কণ্ঠস্বর। এত তারা কিসের? ইরা আঁতকে উঠে পিছনে ঘুরে দাঁড়ায়। রায়ান দাঁড়িয়ে, কোমরের শুধু একটা সাদা টাওয়েল জড়ানো, তার চুল ভেজা, কাঁধ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। ইরা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়, গলার ভেতরটা হঠাৎ শুকিয়ে আসে। আপনি আমাকে এইখানে এনেছেন কেন? রায়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলতে থাকে। জবাব দিতে আমি বাধ্য নই। এই কথাটা ইরার ভেতরে আগুন ধরিয়ে দেয়। সে মাথা তোলে। বাধ্য নন মানে? তাহলে আপনি বাধ্য ছিলেন না ভাইকে মারতেও? নামটা শেষ হতেই রায়ানের মুখের ভাব মুহূর্তে বদলে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। সে ধীরে 2 পা এগিয়ে আসে। কোনো ছেলের নাম তোর মুখ থেকে শুনলে পুঁতে ফেলবো আমি, একবার মুখে আনবি না। ইরা পেছনে 1 পা সরে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ইরা কাঁপা কাঁপা গলায় বলে, কেন? অপরাধ কি ছিল ওর? শুধু আমার পাশে দাঁড়িয়েছিল। চুপ। রায়ানের থপকে ইরা চমকে উঠল। কয়েক সেকেন্ড নিঃশব্দ,
শুধু ইরার দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যায়। রায়ান চোখ সরায় না। সাহস হলো কী করে তোর অন্য পুরুষের নাম আবার সামনে বলার? ইরা বুঝেও বুঝে উঠতে পারছে না হঠাৎ রায়ানের এমন ব্যবহার করার কারণ। বলা নয় কওয়া নেই, হুট করে ওর উপরে অধিকার খাটাচ্ছে কেন? উনি তো এই বিয়েটা মানেই না, মানলে তো ওর একবার খোঁজ নিত। ইরা চোখের পানি জমে ওঠে। কোন অধিকারে আপনি আমায় আটকে রেখেছেন? আমাদের বিয়ে তো শুধু কাগজে, আপনি তো সেটা মানেন না, আমাকে কোনোদিনও খুঁজেও দেখেননি। এই কথাটা যেন কোথাও গভীরভাবে আঘাত করে। রায়ান কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ঘুরে সোফার দিকে গিয়ে বসে, মাথা নিচু। খোঁজ রাখিনি, এটা আমার ব্যাপার। তাহলে এখন কেন? রায়ান চোখ তোলে। কারণ এখন তোমার নাম আমার সাথে জুড়ে গেছে। তুমি আমার, তুমি চাইলেও না চাইলেও। একবার যখন বিয়ে হয়েছে আমি বউ ডিভোর্স দিব না। মানে আমি কি একটা জিনিস? রায়ান কোনো কথার উত্তর দেয় না, উঠে দাঁড়ায়, আলমারির দিকে গিয়ে একটা শার্ট নেয়, ধীরে ধীরে পরে। ইরার মুখ ঘুরিয়ে নেয়, দাঁতে দাঁত চেপে ধরে। এভাবে সামনে দাঁড়িয়ে নির্লজ্জ। চোখ ফিরিয়ে নেওয়ার অপশন তোমার ছিল, নিয়েছ। ইরা আর কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর দরজায় নক হয়। রায়ান ট্রেটা হাতে নেয়, টেবিলে রেখে দেয়। খাও। আমি খাবো না। রায়ান চুপচাপ তাকিয়ে থাকে। রায়ান কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে। তারপরে প্লেট তুলে চামচে খাবার নেয়। ইরা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু রায়ান থুতনিটা ধরে বলে, চুপচাপ খাও। অনিচ্ছের মধ্যে ইরা একটু খায়, চোখ বুজে গিলে ফেলে। রায়ান আর জোর করে না, নিজের খাবার খেয়ে নেয়। ঘরটা আবার নীরব। কিছুক্ষণ পর রায়ান হাত ধুয়ে ফিরে আসে। ইরা চুপচাপ বসে আছে। হঠাৎ সে বুঝে ওঠার আগেই রায়ান তাকে কোলে তুলে নেয়। ইরা প্রতিবাদ করে, কিন্তু শক্তি নেই। ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে বলে, ফ্রেশ হও, তোমার কাপড় দিচ্ছে। আমি গোসল করব না। রায়ান চোখ সরু করে তাকায়। তুমি কি চাও আমি করিয়ে দিই? না, আমি নিজেই করব। দরজা লক করে ভিতরে ঢুকে সে কাপড়গুলো দেখে। মেয়েদের জামা কাপড়, এমন কিছু ইনার ও রাখা। অপমান আর রাগ একসাথে গলায় চেপে বসে। ফ্রেশ হয়ে বের হতেই রায়ান বলে, চলো। গাড়িতে উঠে ইরা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? রায়ান কিছু বলে না। বুক কেঁপে ওঠে ইরার। সে উন্নয় করে ফোন চায় মায়ের সাথে কথা বলার জন্য। তারা টেনশন করছে। আবার ওদিকের কি অবস্থা মিঠুন ভাইয়ের, সে কথা তো জিজ্ঞাসা করতে পারছে না। আবার রেখে গিয়ে হঠাৎ না কাজ করে মাতার লোক। রায়ান কিছু বলে না, ফোন দিয়ে দেয়, কিন্তু স্পিকারে দেয়। মায়ের কণ্ঠ শুনে কান্না চলে আসতে চায়, তবুও এরা নিজেকে শক্ত করে ধরে রাখে। আমি ভালো আছি আম্মু। আরও একটু কথা বলে ফোন রেখে দেয়। ফোন কেটে গেলে গাড়ির ভেতরে নীরবতা নামে। জানলার বাইরে তাকিয়ে ইরা ভাবে। হস্টেলের সামনে গাড়িটা এসে থামে নিঃশব্দে। রাত তখন খুব বেশি গভীর না হলেও চারপাশের একটা চাপা নীরবতা জমে আছে। গাড়ির ব্রেকের শব্দে ইরার বুকটা কেঁপে ওঠে। এতক্ষণ একটাও কথা বলেনি সে। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতিই যেন সব শব্দ গিলে নিয়েছে। রায়ান খুব স্বাভাবিক গলায় বলল, নামো। হোস্টেলে ঢুকে তোমার দরকারি জিনিসপত্র টুকিটাকি যা আছে সব নিয়ে আসো। ইরা ধাক্কা খাওয়া চোখে রায়ানের দিকে তাকায়। জামা কাপড়? রায়ান চোখ না ফিরিয়েই উত্তর দেয়, জামা কাপড় লাগবে না, ওগুলো আমি অলরেডি সব নিয়ে এসেছি। এক মুহূর্তের জন্য ইরার মাথার ভেতরে কিছুই কাজ করে না। কথাটা সে বুঝেছে, কিন্তু মানতে পারছে না। ইরা ধীরে ধীরে বলে, মানে আমি হোস্টেলে থাকবো না? রায়ান এবার ওর দিকে তাকায়। না। মানে কি? তাহলে আমি কোথায় থাকবো? রায়ানের মুখের রেখাগুলো শক্ত হয়ে যায়। তোর বিয়ে করার স্বামীর সাথে থাকবে। আর বেশি কথা আমি পছন্দ করি না। বেশি কথা বললে এখনই তুলে আছাড় দেব। তাড়াতাড়ি যা, জিনিস নিয়ে আয়। আর কোনো কথা বের হয় না ইরার মুখ থেকে। বুকের ভেতরে অজানা একটা ভয় আর অসহায়তা নিয়ে সে গাড়ির দরজা খুলে নামে। সে শুধু দরকারি জিনিসগুলো নেয়। কিছুক্ষণ পর আবার গাড়িতে ওঠে ইরা। গাড়ি চলতে শুরু করে। ইরার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, তার সাথে কি হচ্ছে। রায়ান গাড়ি চালাতে চালাতে হঠাৎ বলে, কাল তোমার মাকে এখানে নিয়ে আসবো। ইরা চমকে তাকায়। সবার সামনে আমাদের বিয়ে হবে আবার। আবার শব্দটা ইরার কানে কেমন ভারী লাগে। যত তাড়াতাড়ি এটা মেনে নেবে তত তোর জন্য ভালো হবে। আমি আমার জিনিস ছেড়ে রাখতে পছন্দ করি না। ইরা আর কিছু বলে না, বলার শক্তি তার নেই।
রায়ানের বাড়ির সামনে গাড়িটা থামে। রায়ান দরজা খুলে ভেতরে ঢোকে। ইরাও চুপচাপ তার পেছনে হাঁটে। রাত অনেকটাই নেমে এসেছে। একটা বড় ঘরের সামনে এসে রায়ান থামে। এটাই আমাদের রুম। ইরার বুক ধক করে ওঠে। সে দরজার দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। ঘরে ঢুকে ইরা খুব নিচু গলায় বলে, আপনি আপনি এইখানে থাকবেন? কথাটা শেষ করতেই সে থেমে যায়। বাকিটা বলতে পারছে না। রায়ানের ঠোঁটে হালকা একটা দুষ্টু হাসি খেলে যায়। ভয় পাচ্ছিস? ইরা কিছু না বলে মাথা নিচু করে থাকে। রায়ান আরও একটু কাছে এসে বলে, চিন্তা করিস না, আজ আমি কিছু করব না। সব কিছুর জন্যই সময় লাগে। এরপর সে আলমারির পাশ থেকে একটা বালিশ তুলে নেয়। তুই বিছানায় শো, আমি ওখানে থাকছি। সে সোফার দিকে ইশারা করে। এই কথাটা এরা আশা করেনি। তার বুকের ভেতরের শক্ত জায়গাটা হঠাৎ একটু ঢিলে হয়ে আসে। ইরা ধীরে ধীরে বলে, ধন্যবাদ। রায়ান তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপরে চোখ সরিয়ে নেয়। ঘুমা, কাল লম্বা দিন। বিছানায় শুয়ে ইরার চোখে ঘুম আসে না, কিন্তু বুকের ভেতরের ভয়টা আগের চেয়ে একটু কম। সে বুঝতে পারে এই মানুষটা যত কঠিনই হোক, পুরোটা অমানুষ নয়। অন্যদিকে সোফায় শুয়ে থাকা রায়ান ছাদের দিকে তাকিয়ে থাকে। দুজনের মাঝখানে দূরত্ব আছে। পরের দিন সকাল। রোদ এখনও পুরোপুরি ওঠেনি। হালকা কুয়াশা পুরো এলাকা ঢেকে রেখেছে। সবাই ব্যস্ত। তেমন কোনো মানুষ না থাকলেও যেই কয়েকজন আছে তারা সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ইরা নাস্তা করেছে। রায়ানের সাথে একবারও দেখা হয়নি রাতের পর থেকে। ইরা শাড়ি পরে বসে আছে। দুইজন মহিলা এসে ওকে সাজিয়ে দিয়ে শাড়ি পরিয়ে দিয়ে গেছে। হঠাৎ দরজায় নক। ইরা চোখ বড় হয়ে যায়। সে দ্রুত উঠে দাঁড়ায়। দরজার দিকে তাকিয়ে সে দেখতে পায় তার মা আনিকা। ইরা চমকে ওঠে। মা? আনিকা এগিয়ে আসে, হালকা হেসে ইরার হাত ধরে বলে, ইরা, তুই আমাকে ভালোভাবে বলতে পারতিস তুই একজনকে পছন্দ করিস। এটা আমাকে বললে আমি কি তোকে মানা করতাম? ইরা অবাক হয়ে রায়ানের দিকে তাকায়। ততক্ষণে রায়ানও পাশে এসে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তাকিয়ে থাকে। তাদের দুই চোখ মিলল। এদিকে আনিকা আবার বলে, এত ভালো ছেলে, আমাকেও সব কথা বলেছে। তুই পাগলামো করছিলি বিয়ের জন্য, আমাকে বলতে পারছিলি না, টেনশনে ছিলি। ইরা মনের ভেতরে বিস্ময় আর এক ধরনের স্বস্তি অনুভব করে। সে ভাবছে সব কথা কখন বলল রায়ান। রায়ান সব সাজিয়ে গুছিয়ে মাকে বলেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে মিথিলা প্রবেশ করে। ইরা তাকে দেখে চোখে আনন্দের জল চলে আসলো। ইরা ও মিথিলা একে অপরের দিকে ছুটে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। মিথিলা জড়িয়ে ধরে ইরা বলে ওঠে, মিঠুন ভাই কেমন আছে? মিঠুন ভাইয়ের অবস্থা ভালো আছে। ইরা বিস্ময়ে তাকায়। সব আমার জন্য হলো। আর তুই এখানে কেন আসতে গেলি ওই লোকটার কথা শুনে? মিথিলা মুখে হালকা হাসি ধরে। রায়ান ভাই মাপ চেয়েছে নিজের কাজের জন্য, আর কেউ যদি মাপ চায় তাকে মাপ করে দিতে হয়। ইরার বুকের ভিতরে চাপ কিছুটা কমে আসে। বিয়ের অনুষ্ঠান ছোটোখাটো হলেও সম্পূর্ণভাবে সম্পন্ন হলো। আজকের দিনটা তার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। রাত যখন নেমে আসে, রুমে নিয়ে যাওয়া হলো ইরাকে। রুমটা সাজানো, চারপাশের ফুলের সাজ, চারপাশে প্রতিটি কোণে ফোঁটা ফোঁটা ফুল মধুর সুবাসে ভরা। মিথিলা ইরার কানের কাছে এসে বলল, বান্ধবী, আজকে ফুল সাজানো ঘর কি করব? ইরা চোখ বড় বড় করে তাকায় মিথিলার দিকে। মিথিলা হালকা ঠোঁট কামড়ে ধরে, হাসি সামলে ধরে আবার বলল, আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভাইকে বলিস প্রথম দিন একটু রয়ে শয়ে কাজ করতে। চুপ করবি নির্লজ্জ মেয়ে। কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুমে প্রবেশ করে। চলো বারান্দায় যাই, একটু বাইরে তাজা বাতাস নেব। ইরা অবাক হয়ে তাকায়। তার মনকে কেমন যেন একটা উত্তেজনা ধরেছে। তোকে এখন আমি ছুবো না, তুই যতক্ষণ না নিজে আমার থেকে ধরা দিবি। ইরা চুপচাপ তাকিয়ে থাকে। রায়ান কথাটা বলেই ধীরে পা ফেলে ওয়াশরুমের দিকে চলে যায়। রায়ান আয়নার সামনে দাঁড়িয়ে কল খুলে মুখে পানি দেয়। ঠান্ডা পানির ছোঁয়ায় একটু স্বস্তি আসে। বুকের ভিতরে যে অস্থির ঢেউ উঠেছে সেটাকে সামলাতে চেষ্টা করে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে সে নিজেকেই বলে, আজ না, আজ জোর করে কিছু বল না, আজ জোর করে কিছু না। গভীর শ্বাস নেয়, মুখ মুছে ধীরে ধীরে বেরিয়ে আসে। রুমে ঢুকেই সে থেমে যায়। ইরা ঘুমিয়ে পড়েছে সাজগোজ করা অবস্থাতেই। লাল শাড়ির আঁচলটা বিছানার এক পাশেই নেমে গেছে। চোখের পাতা বন্ধ, ঠোঁটে অদ্ভুত এক শান্ত ভাব।
ঘুমের ভেতরেও যেন একটা ভরসা লুকিয়ে আছে। রায়ান কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তটা ভাঙতে তার ইচ্ছে করছে না। ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসে, খুব সাবধানে, যেন ঘুম ভেঙে না যায়। ইরার মুখের দিকে ঝুঁকে পড়ে সে। এতকাল থেকে আগে কখনো দেখেনি। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে আছে। রায়ান হাত বাড়িয়েও থামিয়ে সে উঠে দাঁড়িয়ে টিস্যু বক্সটা নিয়ে আসে, আবার বসে। একদম ধীরে ধীরে ইরার কপালের ঘাম মুছে দেয়, তারপরে গাল ও নাকের পাশে। মেকআপের হালকা রং টিস্যুতে লেগে আসে। রায়ান খুব যত্ন করে কাজটা করে। এরপর গহনাগুলোর দিকে নজর যায়। ভারী কানে দুল, গলায় হার, ঘুমের মধ্যে এগুলো অস্বস্তি দেবে। সে সাবধানে এক এক করে খুলে নেয়। প্রতিটা গহনা খুলতে গিয়ে হাত কাঁপে। ইরার নিঃশ্বাসের ওঠানামা খুব কাছে টের পায়। হারটা খুলে টেবিলে রাখার সময় রায়ান হঠাৎ থেমে যায়। ইরার মুখের দিকে তাকিয়ে থাকে। এই মুখটাই আজ তার দায়িত্ব। এই মানুষটাই আজ তার সাথে বাধা। ভাবতেই বুকের ভেতরে অদ্ভুত চাপ জমে ওঠে। চোখ দুটো গভীর হয়ে যায়। নিজের অজান্তেই সে একটু ঝুঁকে পড়ে আরও কাছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। মুহূর্তের মধ্যেই সে টের পায় এই কাছাকাছি থাকা বিপজ্জনক। নিজের উপরে রাগ হয়। দাঁত চেপে ধরে উঠে দাঁড়ায় সে। 1 পা 2 পা পিছিয়ে যায়। আর দেরি না করে দরজার দিকে হাঁটে। ব্যালকনির দরজা খুলতেই রাতের বাতাস মুখে এসে লাগে। বাইরে অন্ধকার, দূরে কিছু আলো ঝিলমিল করছে। রায়ান ব্যালকনি রেলিংয়ে হাত রেখে গভীর শ্বাস নেয়। বুকের ভেতরে আগুনটা যেন একটু একটু করে শান্ত হয়। সে আকাশের দিকে তাকিয়ে রায়ান চোখ বন্ধ করে। আবার একবার গভীর শ্বাস নেয়। আজ সে নিজেকে সামলাতে পেরেছে। এই ভাবনাটাই আপাতত তার সবচেয়ে বড় স্বস্তি। সকালের আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে রুমে পড়তে থাকে। ইরা চোখ মেলে। কিছুক্ষণ বুঝতে না পারে না সে কোথায় আছে, কেন এমন শান্ত লাগছে। তারপরে চোখ বোলাতেই সব মনে পড়ে যায়। বিছানায় উঠে আয়নার সামনে যায় সে। প্রথমেই নিচের দিকে তাকায়। মেকআপ নেই, চোখের কাজল, ঠোঁটের রং সব মুছে গেছে। কিন্তু শাড়িটা ঠিক যেমনভাবে পরা ছিল তেমনই আছে, বরং আঁচলটা আগের চেয়ে একটু বেশি ঢেকে রাখা। ইরা থমকে যায়। এই রুমে তো রায়ান ছাড়া আর কেউ আসেনি। তাহলে বুকের ভেতরে হালকা একটা কাঁপুনি খেলে যায়। ভয় না, বরং এক রকমের ভালো লাগা, অদ্ভুত নিরাপত্তার অনুভূতি। সে বসে বসে ভাবতে থাকে, উনি কি সত্যিই? না, জোর করে কিছু না। কাল রাতের কথাটা মনে পড়ে যায়। ঠোঁটের কোণে নিজে থেকেই এক ফোঁটা হাসি চলে আসে। ইরা ওয়াশরুমের দিকে যেতেই তখনই ওয়াশরুমের দরজা খুলে যায়। রায়ান বেরিয়ে আসে। গায়ে তোয়ালে জড়ানো, চুল ভেজা। তোয়ালেটা গলায় ঝুলিয়ে মুছতে মুছতে ইরার দিকে তাকায়। 1 সেকেন্ডের জন্য দুইজনের চোখে চোখ পড়ে। ইরা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। লজ্জায় গাল দুটো গরম হয়ে ওঠে। রায়ান হালকা গলায় বলে, ঘুম হলো? ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে ভার্সিটির জন্য বের হবে একসাথে। রায়ানের স্বাভাবিকতাটাই ইরার বুকটা আরও নরম করে দেয়। সে কিছু না বলে মাথা নেড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। ভেতরে ঢুকে দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ায় ইরা। নিজের চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখে লজ্জা, কিন্তু তার চেয়েও বেশি কিছু ভরসা। মুখের পানি দেয়, গভীর শ্বাস নেয়। কিছুক্ষণ পর দুজনেই ফ্রেশ হয়ে বের হয়। নাস্তার টেবিলে খুব বেশি কথা হয় না। মাঝে মাঝে রায়ান তাকিয়ে দেখে ইরা ঠিকমতো খাচ্ছে কিনা। ইরা টের পায়, কিন্তু কিছু বলে না। ইউনিভার্সিটি রওনা হয় দুইজন। ইউনিভার্সিটির গেট পেরোতেই চারপাশের চোখগুলো একসাথে যেন তাদের দিকে ঘুরে আসে। ফিসফাস কৌতূহল। ইরা অস্বস্তি বোধ করে। পা দুটো একটু ধীর হয়ে আসে। রায়ান সেটা টের পায়। সে নিচু গলায় বলে, রুমে যাও। ক্লাসরুমে গিয়ে কেউ কিছু বললেও বা ঝামেলা হলে আমাকে এসে বলবি। ইরা তার দিকে তাকায়। এই প্রথম সে মাথা তুলে সরাসরি চোখে চোখ রাখে। তারপরে ধীরে মাথা নেড়ে বলে, ঠিক আছে। রায়ান আর কিছু বলে না, শুধু একপাশে সরে দাঁড়িয়ে থাকে। তাকে পথ করে দেয় ইরা। হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই হঠাৎ একটা পরিচিত হাত এসে তাকে জড়িয়ে ধরে। ওই ইরা চমকে ওঠে। মিথিলা ওকে শক্ত করে জড়িয়ে ধরে। মিথিলা চোখ কুঁচকে বলে, কি বান্ধবী, এত সিরিয়াস মুখ কেন? বাসর রাত কেমন কাটলো বলো তো? হুম। ইরা সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়। চারপাশে তাকিয়ে বলে, চুপ কর, এখানে এসব বলিস না। মিথিলা হেসে কুটি কুটি হয়। আরে বাবা,
লজ্জা পেলে নাকি? বুঝেছি বুঝেছি, সব ভালোই হয়েছে। ইরা রাগের ভান করে মিথিলার বাহুতে একটা কিল বসায়। নির্লজ্জা, একদম মুখ বন্ধ। মিথিলা আবার আরেকটু ঝুঁকে এসে বলে, তবে একটা কথা বলতে হয়, তোর মুখ দেখে কিন্তু খুশিই লাগছে। ইরা থেমে যায়। এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, ফাজিলটা আরও জ্বালাবে তাকে না হলে। 1 সেকেন্ড চুপ করে থাকে, তারপরে মুখ ঘুরিয়ে বলে, চল, ক্লাসে দেরি হচ্ছে। মিথিলা বুঝে যায় এর বেশি টানাটানি না করাই ভালো। শেষ ক্লাসের ঘন্টা পড়তেই ইরা ক্লাসরুম থেকে বের হয়। আজ মনটা অকারণেই একটু ব্যস্ত। রায়ান যাওয়ার সময় পরিষ্কার করে বলে দিয়েছে একাই যেন বের না হয়, ওর সাথে যেতে হবে। কথাটা মনে পড়তেই ইরা বাইরে এসে চারপাশে তাকায়। রায়ানকে চোখে পড়ছে না। মিথিলা পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, দুষ্টুমি হাসি দিয়ে বলল, কি রে, ভাবি ভাবি ভাব করছিস কেন? চল তোর জামাইকে খুঁজি। ইরা চোখ রাঙায়। এসব বলা বন্ধ কর। দুইজন গাড়িটার ধরে হাঁটে। একবার ক্যান্টিনের দিকে তাকায়, আরেকবার গেটের দিকে। কোথাও রায়ান নেই। মিথিলা হালকা গলায় বলে, তোর জামাই তোকে একা যেতে মানা করেছে, এখন নিজেই উধাও। ইরা কিছু বলে না, ভেতরে চিন্তার চাপ অনুভব করে। এইভাবেই খুলতে খুলতে তামিমের দেখা পায় মিথিলা। আগে কথা বলে ওঠে, রায়হান ভাইকে দেখছো? ওই তামিম ভাই। তামিম কথা শুনেই যেন থমকে যায়, চোখ চলে যায় ইরার দিকে। 1 সেকেন্ড দেরি করে না, সে সোজা হয়ে দাঁড়ায়। তারপরে মাথা নুইয়ে বলে, সালাম ভাবি, কেমন আছেন? ইরা একটু লজ্জা পায় ভাবি বলে ডাকায়, তবুও সে ভদ্রভাবে উত্তর দেয়, ভালো আছি, তুমি কেমন আছো? মিথিলার মুখটা সঙ্গে সঙ্গে গোমরা হয়ে যায়। সে কটমট করে তাকায়। এই যে আমি তোমার সাথে আগে কথা বললাম, আর তুমি আমার কথার উত্তর দিলে না কেন? আমাকে ইগনোর করলে কেন তামিম ভাই? তামিম হক চকিয়ে যায়, এদিক ওদিক তাকায়। কই, আর কাউকে তো দেখছি না এখানে, তোকে ইগনোর করলাম কবে? মিথিলা হাত কোমরে ঠেসে দাঁড়ায়। তুমি আমার সাথে মজা করছো? পরিষ্কার করে বলো, আমাকে পাত্তা দাও না, এটাই তো। ইরা পরিস্থিতি বুঝে একটু এগোতে চায়, কিন্তু মিথিলা ততক্ষণে তর্কের আগুন ধরিয়ে দিয়েছে। কালও দেখলাম, আজও দেখলাম, আমি কথা বললেই তুমি এমন করো। তামিম গলা খাকারি দেয়। কে তুমি খালাম্মা? তোমার সাথে পীড়িত করতে হবে আমার? মিথিলা তেড়ে আসে। কে খালাম্মা? আমাকে দেখে তোমার খালাম্মা মনে হয়? শয়তান ব্যাটা। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠে ভেসে আসে, এই কি নিয়ে এত তর্ক বিতর্ক করছিস? দুজনেই একসাথে চুপ করে যায়। জুবাইরের কাছে এসে দাঁড়ায়, একবার তামিমের দিকে একবার মিথিলার দিকে তাকায়। কি হয়েছে? মিথিলা মুখ বাঁকিয়ে বলে। তামিম বিরক্ত হয়ে বলে, কিচ্ছু না, তামিম ভাই আমাকে খালাম্মা বলেছে। আরে ভাই, এমন কিছু না। ইরা এতক্ষণ চুপ করেছিল, এবার নরম গলায় প্রশ্ন করে, জুবাইর ভাই, আপনার ভাই কোথায়? জুবাইর একটু ভেবে বলে, ভাইকে তো লাইব্রেরির দিকে যেতে দেখলাম। ইরার চোখে বিস্ময় ফুটে ওঠে। লাইব্রেরি? রায়ান তো লাইব্রেরিতে যায় না বললেই চলে। মুহূর্তের জন্য সে থমকে যায়, তারপরে নিজেই নিজেকে বোঝায় হয়তো কোনো বইয়ের দরকার পড়েছে, ক্লাস নোট কিছু একটা। মিথিলা আবার ফিসফিস করে, দেখেছিস, তোর জামাই এখন বই পোকা। ইরা বিরক্ত হয়ে মিথিলার হাত ধরে টান দেয়। চল, এখানে আর ঝামেলা বাড়াস না। মিথিলা হাঁটতে হাঁটতে পিছনে তামিমের দিকে তাকিয়ে বলে, আচ্ছা খালুজান, পরে কথা হবে। তামিম কিছু বলে না, শুধু চোখ বড় বড় করে তাকায় যেন মিথিলাকে কাঁচা চিপিয়ে খাবে। জুবাইর হাসি চেপে রেখে বলে, তোরা লাইব্রেরিতে যাচ্ছিস? সাবধানে যা। ইরা ধন্যবাদ জানিয়ে সামনে এগোয়। মিথিলা হঠাৎ থেমে বলে, শোন, আজকে সেই ঝগড়াটা হচ্ছিল, সেটার দায় কিন্তু আমার না, তামিম ভাই নিজেই নাটক করেছে। ইরা হালকা হাসে। তুই তো নাটক ছাড়া থাকতে পারিস না। মিথিলা চোখ বড় করে বলে, তুই বান্ধবী নামের শত্রু একটা। লাইব্রেরির ভেতরটা অন্যরকম নীরব। বাইরে ক্যাম্পাসের কোলাহল এখানে এসে থেমে গেছে। এরা দরজার ভেতরে পা রেখেই চোখ বোলায় চারপাশে। রায়ানকে খুঁজছে, পেছন পেছন মিথিলাও ঢোকে। দেখ তোর বই পোকা জামাই কোন কোণে লুকিয়ে আছে। ইরা কিছু বলে না,
সে এক সারি তাক পেয়ে সামনে এগিয়ে যায়। হঠাৎ করেই এক কোণের দিকে চোখ আটকে যায়। সময় যেন এক মুহূর্তে থেমে যায়। দূরে তাকের আড়ালে রায়ান দাঁড়িয়ে, আর তার পেছন থেকে এক মেয়ে অনুব্রত রায়ানের কাঁধে ঝুঁকে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। দৃশ্যটা খুব ক্ষণিকের, কিন্তু ইরার চোখে সেটা যেন স্থির হয়ে গেল। ইরার পা জমে গেল, নিঃশ্বাস আটকে আসছে। ঠিক সেই মুহূর্তে রায়ান মেয়েটার হাত আলতো করে সরিয়ে দেয়, পেছনে ঘুরে তাকায়, আর তাকিয়েই দূরে থাকা ইরার চোখে চোখ পড়ে। কোনো কথাই হয় না, চোখে বিস্ময় নিয়ে আর দাঁড়িয়ে থাকে না, ঘুরে বেরিয়ে যায়। মিথিলা ঠিক তখনই কোণ ঘুরে দৃশ্যটা দেখতে পায়, কিন্তু ততক্ষণে ইরা দরজার দিকে, মিথিলা পিছনে দৌড় দেয়। ইরা, কিন্তু ইরা থামে না। লাইব্রেরি বাইরে এসে ইরা একটানা হাঁটতে থাকে। বুকের ভেতরে ধকধক, মাথার ভেতরে একটা কথাই ঘুরছে, ভুল ছিল, সব ভুল ছিল। মিথিলা দৌড়ে এসে হাত ধরে। শোন, আগে শোন। ইরা হাত ছাড়িয়ে নেয়। কিছু শোনার নেই, আমি বাড়ি যাচ্ছি। মিথিলা আর জোর করে না, পরিস্থিতি বুঝে যায়। ইরা গেটের কাছে এগোয়। রিক্সা অটো স্ট্যান্ডে পৌঁছে একটাতে উঠে পড়ে। অটো চলতে শুরু করতেই ইরার চোখ ভিজে আসে, কিন্তু সে কাঁদে না, শক্ত ঠোঁট করে ধরে রাখে। লাইব্রেরিতে রায়ান তখনও স্থির দাঁড়িয়ে। লামিয়া মেয়েটা মিষ্টি মিষ্টি হাসি দেয়। রায়ান হঠাৎ লামিয়ার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। তোকে তো আমি পরে দেখছি শালি। কথা শেষ না করেই রায়ান বেরিয়ে যায়। বাইরে এসে দেখে ইরা নেই। বুকের ভেতরে হিমশীতল কিছু একটা নেমে আসে। সে দৌড়ে বেরোয়, কিন্তু ততক্ষণে অটো দূরে। রায়ান দাঁড়িয়ে থাকে এক মুহূর্ত, তারপরে দৌড়ে গিয়ে গাড়িটা উঠে জোরে জোরে গাড়ি ড্রাইভার করে ইরার পিছু নেয়। বাড়িতে ফিরে ইরা সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওড়না খুলে ফেলে বিছানায় বসে পড়ে। চোখে জল জমে। এবার আর ধরে রাখতে পারল না, শব্দ করে কান্না করে দিল। কিছুক্ষণ পর দরজায় টোকা। রায়ানের কণ্ঠ বাইরে থেকে, এরা দরজাটা খোল। ইরা কোনো উত্তর দেয় না। এরা দরজাটা খোলো। আমি জানি তুমি কি দেখেছ, কিন্তু তোমার ধারণা ভুল। দরজাটা খোলো, কথা বলি। ইরা উঠে দরজা খুলে দেয়, চোখ লাল, মুখ শক্ত। ভুল, আমি নিজের চোখে দেখেছি। রায়ান ভিতরে ঢুকে দরজা বন্ধ করে। তো যা ভাবছো তা না। লামি আমার পেছনে লেগেছিল, আমি ইগনোর করতাম। আজ হঠাৎ এরা এসে ওঠে। আমি আপনাকে ভালো ভেবেছিলাম, ভাবতে শুরু করেছিলাম, তার আগেই আপনি এমন। রায়ান কথা বলতে যায়। ইরা হঠাৎ হাত তোলে, ইরার গালে একটা থাপ্পড় মেরে দেয়। ঘর কেঁপে ওঠে শব্দে। শালার মেয়ে মানুষ ঠিক করে না বলছে আগে সব কিছু তাল কাজ ভেবে নেয়। ইরা স্থির দাঁড়িয়ে থাকে, গাল জ্বলে উঠেছে, কিন্তু চোখে রাগ নেই, আছে কষ্ট। ভালো করে শোনো আমি কি বলি। সে ফোন বের করে, কিছু মেসেজ খুলে দেখায়, একটার পর একটা লামিয়ার পাঠানো। রায়ান সেগুলোতে কোনো উত্তর দেয়নি। এগুলো দেখো, আমি কখনো উৎসাহ দিইনি। ইরা মেসেজগুলো দেখে। বুকের ভেতরের চাপটা ধীরে ধীরে আলগা হয়। চোখ নামিয়ে নিল। আমি আমি সরি। রায়ান মুখ ঘুরিয়ে নেয়। সরি বলে কি সব ঠিক হয়ে যায়? ইরা এক ধাপ এগোয়। ভুল করেছি, কিন্তু ভয় পেয়েছিলাম। রায়ান কিছু বলে না। ইরা এদিকে গিয়ে রায়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ অপ্রস্তুতভাবে শব্দ করে দুজনেই বিছানার পড়ে যায়। রায়ান ধীরে ইরার কাঁধে হাত রাখে, চোখে চোখ রাখে। কিছু মুহূর্ত চুপ থাকে দুইজন। তারপরে রায়ান বলে ওঠে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বিশ্বাসটা ভাঙতে চাই না। ইরা চোখ তুলে তাকায়। আর আমি আর এমন ভুল করব না, বুঝবো না এমন ভুল। ঘরের ভেতরটা হঠাৎ করেই খুব নীরব হয়ে আসে, শুধু দুজনের শ্বাসের ওঠানামা। বিছানার উপরে তারা পাশাপাশি পড়ে আছে, হঠাৎ অপ্রস্তুত, কিন্তু কেউই সরে যাওয়ার তারা অনুভব করছে না। ইরার হাত এখনও রায়ানের শার্ট আঁকড়ে ধরে আছে। বুকের ভেতরটা ধকধক করছে। রায়ান ধীরে মাথা ঘুরিয়ে ইরার দিকে তাকায়। চোখে রাগ নেই, অভিমান আর নেই, আছে শুধু গভীর ক্লান্ত ভালোবাসা। রায়ান খুব আস্তে করে ইরার চুলে হাত বুলিয়ে দেয়। ইরা চোখ বন্ধ করে ফেলে। রায়ান নীরবতা ভেঙে বলে ওঠে, তুমি জানো না,
তোমাকে ওইভাবে চলে যেতে দেখে আমার কেমন লেগেছিল। ইরা চোখ খোলে। রায়ান হালকা হেসে বলে, আমি যদি না আসতাম তাহলে সত্যি তোমার ধারণাটা ভুলই থেকে যেত। ইরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, ভয় পেয়েছিলাম, আপনাকে হারানোর ভয়। মাত্র কয়েকদিনে ইরার প্রতি তার আলাদা টান তৈরি হয়েছে। কিভাবে? এটা কি তবে হালাল সম্পর্কের টান? আল্লাহ কি এই জন্য বিবাহকে ফরজ করেছে? ইরার কথাটা শুনে রায়ানের হাত থমকে যায়। সে ইরার দিকে আরও কাছে সরে আসছে, এত কাছে যে দুজনের কপাল প্রায় ছুঁয়ে যায়। আমি তোমার, হারানোর প্রশ্নই নেই। ইরা নিজেই ধীরে ধীরে রায়ানের বুকে মাথা রেখে দেয়। বুকের ধুপকানো কানে এসে লাগে। অদ্ভুতভাবে এই শব্দটাই তাকে শান্ত করে দেয়। রায়ান তার দুই হাত দিয়ে ইরাকে ঘিরে ধরে। সময় গড়িয়ে যায়, ঘরের আলো ম্লান হয়ে আসে, বাইরে রাত আরও গভীর হয়। ইরা মাথা তুলে তাকায়, চোখে এখন আর পানি নেই, আছে অন্যরকমের একটা উষ্ণতা। হঠাৎ রায়ান ইরার কপালে ঠোঁট ছোঁয়। ইরা নিজেও সাহস করে রায়ানের কাঁধে হাত রাখে, আঙুলগুলো কাঁপছে। সে নিজেই অবাক হয়, এতটা কাছাকাছি আসার সাহস সে কখনো ভাবেইনি। আর রায়ান তার দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে আমি থামবো। ইরা মাথা নাড়ে। না। এই একটা শব্দেই সব বলা হয়ে যায়। রায়ান ধীরে ধীরে ইরার মুখের কাছে আসে, চোখে চোখ রেখে থামে, শেষবারের মতো অনুমতি চাইছে। ইরা চোখ বন্ধ করে দেয়। রায়ান নিজের অধর মিলিয়ে দেয় ইরার অধরে। এইবারের চুমুটা আলাদা, জমে থাকা অনুভূতিগুলো একে একে ভেঙে পড়ছে। ইরা প্রথমে একটু জড়তা অনুভব করে, তারপরে নিজেই হাত বাড়িয়ে রায়ানের ঘাড় জড়িয়ে ধরে। দুজনের ভেতরে দূরত্ব মিলিয়ে যায়। রায়ান ধীরে ধীরে ও ইরার শরীরের উপরে আতশোয়া হয়ে এলো, ঠোঁটে শুকনো একটা চুম্বন এঁকে দিল, তারপরে ধীরে ধীরে মুখ গুজে দিল ওর গলায়। ইরা ঘুমড়ে উঠল, কিন্তু রায়ানের স্পর্শ থামল না। গলার কাছে মুখ গুজে রেখেই ধীরে ধীরে ওর কানের কাছে চলে এলো। কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, অনেক ভালোবাসি আমার মিসেস। আবারও ইরার গলায় নরম চুম্বন আঁকল, নিজের নাক ঘষে দিল ওর কোমল গলায়। মৃদু হাসি দিয়ে আবার বলল, তুমি শুধু আমার চান। রায়ান নিজের উত্তেজনা সামলাতে পারছে না। ইরার অধরে তার অধর মিলিয়ে দিল আবার, উন্মাদের মতো করে তার হালাল বউয়ের অধর নিজের আয়ত্তে নিচ্ছে। ইরা রায়ানের উন্মাদনাকে সামলাতে না পেরে নিজের হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরল। রায়ান এবার ইরার অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে ভিজিয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে। ইরা তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শগুলো সামলে নিচ্ছে, যদিও অনেক বেগ পেতে হচ্ছে। কিছু সময় পর রায়ান ইরার গলা থেকে মুখ তুলে আবার ইরার অধরে নিজের অধর মিলিয়ে দিল। এবার শুধু অধরের আক্রমণ করেই থেমে নেই, নিজের শক্ত হাত গলিয়ে তার উপরে ধীরে ধীরে হাত আরও উপরে নিয়ে গেল। ইরার নারী সত্তাকে স্পর্শ করে চাপ প্রয়োগ করতেই জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের হাত রায়ানের হাতের উপরে দিয়ে বাধা দিতে গেলে রায়ান ইরার দিকে একবার তাকিয়ে ওর জামাটা এক টান দিয়ে খুলে ছুঁড়ে মারল। ইরা লজ্জায় মাথা নিচু করে রায়ানের বুকে মাথা গুজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইল। আচ্ছা, ডিম লাইটের আলো সেটা বুঝতে পেরে রায়ানের ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা দেখা দিল। রায়ান তার বউয়ের ওই বাহু ধরে নিজের বুকের থেকে ছাড়িয়ে নিয়ে শুইয়ে দিল বালিশের উপর। আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটে যেতে লাগলো। ইরা আর বাধা দিল না তার স্বামী জানকে। সেই মুহূর্তে যেন সব হিসেব, দিন, তারিখ, দায়িত্ব সব ভুলে গেল সে। শুধু এক অজানা নেশা, এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেলল। ইরার শরীরের উষ্ণতা তার বুকের ভেতরের ঢেউ তুলে দিল। রায়ানের চোখে তখন এক রাশ ঝড়, ভালোবাসা, চাওয়া আর দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ। সে যেন নিজের সমস্ত হুঁশ হারিয়ে বসল। চারপাশ থমকে গেল, শুধু রয়ে গেল দুজনার নিঃশ্বাসের আওয়াজ, বুকের ভেতরে ঢাকের মতো বাজতে থাকা হৃদস্পন্দন। ইরা হাঁসফাঁস করতে লাগলো, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তবুও রায়ানের হুঁশ নেই, যেন অচল। সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে এক চুল সরতেও নারাজ।
তার ভেতরে জমে থাকা বছরের পর বছর দমিয়ে রাখা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল। ধীরে ধীরে ঘর ভরে উঠল দুজনার নিঃশ্বাসে, একে অপরের শরীর থেকে ভেসে আসা তাপে। ঘরের নীরবতাকে ভেঙে দুজনার আবেগ মাখা শ্বাসরোধী পরিবেশ ছড়িয়ে পড়ল চারিদিকে। যেন প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র, বাতাস সবাই তাদের এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকল। সেই ঘরে তখন শুধু রায়ান আর ইরা, দুই নরনারী যাদের স্পর্শে ভালোবাসা, কামনা আর হালাল সম্পর্কের পবিত্র বন্ধন মিলেমিশে এক অমোঘ আবেশ সৃষ্টি করেছে। অবশেষে রায়ান ক্লান্ত শরীর নিয়ে ইরার কাছ থেকে একটু সরে এলো, তবে দূরে নয়। সে হাত বাড়িয়ে ইরাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ইরার বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে, সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত। ইরার কাপা হাতে রায়ানের বুকে হাত রাখল। রায়ান তার আঙুলগুলো আলতো করে চুলের ভেতরে ঢুকিয়ে দিল। ইরার দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। রায়ান অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করল, খারাপ লাগছে? রায়ানের কথাটা শেষ হওয়ার আগেই ইরা হঠাৎ শব্দ করে কেঁদে ফেলল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত, প্রতিটি শ্বাস যেন তাকে ভেঙে টুকরো করে দিচ্ছে। বউকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে রায়ানের বুকটা হাহাকার করে উঠল। সে ইরার অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকল করে বলল, সরি বউ, ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না করো না। তারপরে ধীরে ধীরে রায়ান উঠে বসল, পাশে রাখা জামা ঠিক করলো, চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গুছালো। চোখ ফিরিয়ে আবার তাকালো ইরার দিকে। দেখল ছোট্ট বউটা চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ানের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরও ঢেকে দিল। তার বউকে নিজের বাহুতে নিয়ে কোলে তুলল। ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়ায় ইরার শরীর ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুলও নড়তে পারল না, বরং শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথা আর দুর্বলতায় শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো, আজ তাকে নিজের স্বামী নামক হালাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে। রায়ান খুব যত্ন করে ইরার গোসল করিয়ে দিল। তারপরে ঘরে ফিরে গিয়ে তার ধূসর রঙের শার্টটা হাতে নিল। বিছানায় পড়ে থাকা চাদর আর ইরার জামাকাপড়গুলো তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে দিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। ওয়াশরুমে দাঁড়ানো ইরার গায়ে আলতো করে নিজের শার্ট জড়িয়ে দিল। তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো। বিছানায় শুইয়ে দিয়ে আলমারি থেকে আরেকখানা চাদর নিয়ে এসে ইরার গায়ে টেনে দিল। রায়ান তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল। ধীরে ধীরে শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমি আসছি। চলে আসতে চাইলে ইরা তার হাত আঁকড়ে ধরল। রায়ান মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হয়ে এখনই আসছে, তুমি ততক্ষণ ঘুমাও। এরপরে সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত জামাকাপড় ভালো করে ধুয়ে নিল, নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিল। ফিরে এসে দেখল ইরা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার মুখটা শান্ত, যেন গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। রায়ান ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল। ইরাকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। পরদিন সকাল। সূর্যের আলো ঘরের জানলার পর্দা ভেদ করে আলোতে ভরিয়ে তুলেছে। ঘড়িতে তখন সকাল 10টা। ইরা এখনও রায়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অন্যদিন হলে ভোরে উঠে যেত, কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে। রায়ানের হঠাৎ ঘুম ভেঙে গেল। পরনে তার নিচের শার্ট। একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করল। ঘুমিয়ে থাকা তরুণ আরও মায়াবী লাগছে ইরাকে। তারপরে শার্টটাতে হাত বাড়িয়ে 2-1টা বোতাম আলগা করে নিয়ে মুখ গুজিয়ে দিল বুকের গভীরে। নাক বোলাতে বোলাতে মাঝে মাঝে হালকা চুমু এঁকে দিতে লাগলো। গভীর ঘুমের মধ্যেও এইভাবে স্পর্শ করায় ইরার ঘুমের ব্যাঘাত ঘটল। পিটপিট করে চোখ তুলে রায়ানকে এইভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় রায়ানের হাত দিয়ে সরতে চাইল,
কিন্তু এই নির্লজ্জ স্বামী নামক পুরুষ কি সহজে সরতে চায়? কিন্তু নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে ইরার বুকের উপরে মুখ গুজে রেখেই বলল মৃদু স্বরে, তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না। রাতের পরেও মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি। ইরা চোখ বড় বড় করে তাকালো, বুক থকথক করছে, মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতন জ্বলে উঠছে। তবুও লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, উঠেন তো, অনেক বেলা হয়ে গেছে। রায়ান এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে। চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা, ঠোঁটে হালকা এক চওড়া হাসি। বেলা হতে দাও, বেশি কথা বলো না আমার বউ। কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনলো। এবার একের পর এক চুম্বনে ভরিয়ে তুলল ইরার গলা। ইরা হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও রায়ান তার হাত দুটো ধরে খাটের উপরে চেপে ধরল। তারপরে দাঁত বসিয়ে দিল। ব্যথা মিশ্রিত এক গুমড়ে ওঠা শব্দ বেরিয়ে এলো ইরার ঠোঁট থেকে। রায়ান সেই শব্দ শুনে আরও পাগল হয়ে উঠল। দাঁত বসানো জায়গাটায় সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে, যেন ব্যথা আর লজ্জা দুটোই চুষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে। ইরার চোখ ভরে উঠেছে অশ্রুতে, কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয়। তার বুকের ভেতরে মিশে আছে ভালোবাসা, আবেগ আর স্বামীর ছোঁয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ। এরা আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মাথা কুঁজে দিল রায়ানের বুকে আর জড়িয়ে ধরল তাকে। ঘর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে, একে অপরের দম বন্ধ করা আবেগে।